হাসিবুল শেখ মা। এই ডাকটা পৃথিবীকে স্তব্ধ করে দেয়, প্রকৃতিকে স্তব্ধ করে দেয়। আমার সন্তান সে মুর্শিদাবাদ থেকে বসে বলতেছে, মা বাবা আজকে একটু রাত করে লাইভে আসলাম। ওই যে সে বিখ্যাত গান, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নিরজনে, জোনাকির আলো নিবে আর জ্বলে শাল মহুয়ার বনে। তো একটু রাত করে আসলাম, আর অনেক কাজ থাকে, অনেক প্রবলেম থাকে। এয়ার সুয়েল ওয়াচিং, হাসিবুল শেখ আমি আছি। হ্যাঁ বাবা, আসলে অনেক চাপ থাকে, সারাদিনের কাজ। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত আমি ফ্রি না, টেনশন আছে আমার। তারপরে বসে গেলাম, অনেক রাত হয়ে যাচ্ছে, ভাবলাম যে একটা লাইভ করি। চন্ডিকা রায় ওয়াচিং। চন্ডিকা রায় আমার আপন মামার মেয়ে, সে আসাম ধুবড়ি থেকে দেখছে। কেমন আছিস? সেই ছোট্ট চন্ডিকাকে দেখে এসেছিলাম 2004 সালে, এখন অনেক বড় হয়ে গিয়েছে। আমার মারা 2 বোন 1 ভাই। আমার মামা চন্দন দেব রায়ের মেয়ে চন্ডিকা রায়। চন্ডিকা রায় ওয়াচিং। মামিকে দেখতে বলিস। তো একটু লাইভ আজকে আসলাম। তপন বড়ুয়া ওয়াচিং। তপন দা ওয়াচ করছে। আচ্ছা, চন্ডিকা রায়। আর এই যে আমার পিছনে দরজাটা পুরো খোলা, সাউন্ড আজকে কিভাবে আসবে জানি না। আমি কিন্তু আজকে বদ্ধ করে বসিনি, পিছন দিয়ে পুরা পুরো একটা গ্রিলটা সরাইলে এখানে বিশাল একটা জানালা, ছোট্ট একটা স্টাডি আছে বাসার সামনে, স্টাডি দিয়ে বসে গিয়েছি আজকে আমি। আজকে আর আমার যে সবসময় যে জায়গাটাতে বসি, ওই জায়গাটা আজকে বসিনি। গভীর রাত, অনেক রাত, 11টার পর অনেক পরই হয়ে গিয়েছে। তো সেই যদি বলি আমরা, যে বলতে তো পারবো না, সেই কান ধরে যদি বলি, কানেই ধরে বলি, সেই বিখ্যাত গান, রঙ্গিলা বাসিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়। যে গানটা গিয়েছিলেন পৃথিবী বিখ্যাত, উপমহাদেশ বিখ্যাত স্বর্ণকণ্ঠী, কুকিল কণ্ঠী, কিন্নরী কণ্ঠী, যার কণ্ঠে জাদুতে সারা পৃথিবী ডুবেছিল, গুলিয়েছিলেন যিনি, লতা মঙ্গেশকর। তিনি ফেব্রুয়ারি-মার্চের দিকে চলে গেলেন। তারিখটা আমার এখন সঠিক মাথায় নেই। তার সেই বিখ্যাত গান আমি যে জীবনে অনেকবার শুনেছি এবং সবচেয়ে বড় কথা, এই গানের সাথে যখন ডান্সটা এত বেশি প্রচলিত ছিল না, সেই সময় আমার তিতি, আমার এই মেয়ে, এই গানটার সাথে নাচ করে পেপার কাভারেজ, চট্টগ্রামে অনেক মঞ্চে, তার স্কুলে মানুষের দৈন্য অপূর্ব করতো। যার ফলে গানটা আমার একটু বেশি শোনা, যদিও লতাজির অনেক গানের সাথে আমি পরিচিত শৈশব থেকে। সেই বিখ্যাত গান, ও দাদাভাই মূর্তি বানাও, হাত বানাও, পা বানাও, বুদ্ধ যিশু ছবি বানাও, মন বানাতে পারো কি, একটা ছোট বোন বানাতে পারো কি। সেই গানটা যখন শুনতাম শৈশবে, সেই শুধু মনে হতো যে আমি খুব অসহায়, আমি খুব এতিম, আমার একটা বড় ভাই নাই পৃথিবীতে, আমার একটা বড় বোন নাই। মানুষের বড় ভাই বোন দেখে আমি কাঙ্গালের মতো তাকিয়ে থাকতাম। আমার সব কষ্ট, সব না পাওয়া, সব শূন্যতা, মানুষের অত্যাচার, সবকিছু আমি নিজের মধ্যেই এটাকে আমি সলভ করতাম। আমি ছিলাম আমার সাইকিয়াট্রিস্ট, আমি মেডিসিন, আমি ছিলাম মেডিসিনের বক্স, আমি ছিলাম ফার্স্ট এইড। আমি আমার সব প্রবলেম সলভ করতাম। আসলে আমার ত্রিজগতে কোনো বড় ভাই নেই, বড় বোন নেই। তো লতা মঙ্গেশকরের গানটা যখন শুনতাম, যে ও দাদা ভাই মূর্তি বানাও, নাক মুখ চোখ ছবি বানাও, হাত বানাও, পাও বানাও, বুদ্ধ যিশু ছবি বানাও, মন বানাতে পারো কি, একটা ছোট বোন বানাতে পারো কি, দাদা ভাই বোন বানাতে পারো কি, সারাদিন একলা করে আপন মনেতে, দুনিয়া নিজেরই গড়ছ মনেতে, খান 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 হয়ে যখন ভাঙবে সে স্বপন, করবে তখন কি, আমায় বলতে পারো কি, দাদাভাই বলতে পারো কি, ও দাদাভাই মূর্তি বানাও, নাক মুখ চোখ ছবি বানাও, আমি তো চিরটা দিন কাছেই রব না, যাবো যে সুদূরে খুঁজে পাবে না, ঝনঝনঝন আঁচলে মোর ঘরেরই চাবি, ঝনঝনঝন আঁচলে মোর ঘরেরই চাবি, নেবে যে ভাবি, একটা উপায় করো না, উপায় করতে পারো কি, ও দাদাভাই মূর্তি বানাও। সেই গানটা সলিল চৌধুরীর লেখা, বিখ্যাত সেই সুরকার গীতিকার সলিল চৌধুরীর লেখা, এবং
সুরের দেবী লতা মঙ্গেশকর সুর দিয়েছিলেন। এই গানটা প্রথম বাংলাদেশের রক্তাক্ত বাংলা সিনেমাতে গানটা হয়েছিল এবং বিশ্বজিৎ অভিনয় করেছিলেন এবং সুলতানা লিপসিং দিয়েছিলেন সুলতানা। এই গানটা শুনতে শুনতেই বড় হয়েছি। লতাজির এই গানটা দিয়েই লতাজির কণ্ঠের সাথে মূলত পরিচয়। এরপরে তো লতা মঙ্গেশকরকে জানা এবং তার অনেক গান শোনা, সেটা নিয়ে আরেকদিন একটা বিশাল আলোচনা থাকবে। তো সলিল চৌধুরীর লেখা এই গানে লতাজি সুর দিয়েছিলেন এবং সলিল চৌধুরীর সৃষ্টি এবং সুর, তিনি গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী, আর অভিনয় করেছিলেন বিশ্বজিৎ আর সুলতানা। তো আজ রাতের নির্জনে বসেছি। রঙ্গিলা বাসিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়, চোখ মেলে চাও মেঘো লাজ ভুলে যাও মেঘো, চোখ মেলে চাও মেঘো লাজ ভুলে যাও মেঘো, ডাকে ওই সুরের ভাষায়। ও রঙ্গিলা বাসিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়, রূপসী নদীর বধু আর হাওয়ায় দুলা মহু আর মনেতে আগুন জ্বালায়। ও রূপসী নদীর বধু আর হাওয়ায় দুলা মহু মনেতে আগুন জ্বালায়। ও রঙ্গিলা বাসিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়, সন্ধ্যা তারা ওই জাগে কৃষ্ণচূড়ার রং লাগে, মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়। ও সন্ধ্যা তারা ওই জাগে কৃষ্ণচূড়ার রং লাগে, মনের গোপন কোন রাগে কে জানে কখন রাঙায়। হরিণীর মতো পায়ে বুনো মেয়ে ছুটে যায়, পিয়ালে রাঙিনায় গুনগুন অলি গায়, চন্দনা কই শিমুল শাখায়। ও চাঁদ যাক শুনে যা, মায়া জালে যাক গুনে যা, আইরে নেমে মেঘের বেলায়। ও চাঁদ যাক শুনে যা, মায়া জালে যাক গুনে যা, আইরে নেমে মেঘের ভেলায়। বাসা বাঁধা স্বপনে চলছে কে গো আর মনে, গান গে নতুন আশায়। ও চাঁদ যাক শুনে যা, মায়া জালে যাক গুনে যা, আইরে নেমে মেঘের বেলায়। বাসা বাঁধা স্বপনে চলছে কে গো আর মনে, গান গে নতুন আশায়। ও রঙ্গিলা বাসিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়। আমি যদি আমার সিরিয়াল ছিল, সবকিছু কোথায় আমার জীবন ব্যস্ততায় হারিয়ে গেল, আমি যদি আমার এই মেয়ের নাচটা দেখাতে পারতাম। আমার বড় মেয়ে তিথি এত সুন্দর এই নাচটা করতো এবং ডিপ কালারের শাড়ি পরে যখন সে নাচ করতো এবং পাতলা চিতলা মেয়ে ছিল, তার অঙ্গভঙ্গি মানে অপূর্ব অপূর্ব, মানুষ মুগ্ধতায়, মানে এগুলার সবচেয়ে বড় কথা যুগান্তরে, আজাদিতে, সুপ্রভাত বাংলাদেশ, তারপরে চট্টগ্রাম মঞ্চ, সবকিছুতেই এগুলার কাভারেজ আছে। আমি একদিনই কাভারেজ গুলো আমি দিব। তো গানটা আমার খুব বেশি পছন্দের একটা গান, রঙ্গিলা। রাতের মায়া, পিছন দিয়ে বিশাল এই পর্দাটা সরালে, আমি যদি উঠে পর্দাটা সরাই পুরোটাই একদম পুরো খোলা যাবে, কিন্তু সাউন্ড আসলে তো আবার কথাগুলো শোনা যাবে না। তো আজ এখানে একটা ব্যাপার আছে। আজকে এই সাজিদ চৌধুরী উনি সিনিয়র একজন শিক্ষক, চট্টগ্রাম থেকে, নৌ মন্ত্রণালয়ের রাজস্বভুক্ত, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের পিতা নান্টু চৌধুরী এবং মাতা আরতি চৌধুরীর সন্তান সাজিদ চৌধুরী। তিনি অনেক ভালো কবিতা লিখেন এবং আমার প্রিয় একজন কবি। তার কবিতা নিয়ে আমি একদিন আসবো। তিনি আমার কাছে একটা প্রশ্ন লিখেছেন সাজিদ চৌধুরী, যে প্রশ্নটা হলো যে প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। প্রেমের ফাঁদ পাতা এই ভুবনে আর কে কোথা ধরা পড়ে কে জানে, ধরা পড়ে আর কি কে জানে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা অংশটুকু আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
সাজিদ চৌধুরী আমাকে বলছেন যে এই দুইটা লাইন আমি কিভাবে মূল্যায়ন করব, প্রেমের ফাঁদ পাতা এই ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। তো প্রেমের ফাঁদ তো এই ভুবনে পাতাই, প্রেম ছাড়া তো প্রেম নাই, সৃষ্টি নেই, পৃথিবী থাকতো না। আর প্রেমের মধ্যে আবেগ থাকবে, অনুভব থাকবে, ছোঁয়া থাকবে, স্পর্শ থাকবে, সবকিছু থাকবে। কিন্তু নোংরামি না থেকে, পঙ্কিলতা না থেকে, যদি শিল্প থাকে, আগে যদি প্রেম, দান, বিশ্বাস, ভালোবাসা ছুটে, আর পিছনে যদি শরীর ছুটে, তখনই আমি সেটাকে বলি সার্থক প্রেম। আগে যদি শরীর মন স্পর্শ ছোঁয়া জড়িয়ে ধরা সেটা যদি আগে ছুটে, আর পিছনে যদি ছুটে শিল্প থাকে না, তাহলে তো সেটা প্রেম হলো না। সেটা তো প্রেমের ফাঁদ পাতা এই ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। আসলে সত্যি আমি কবির সাথে একমত। আমরা কি অস্বীকার করতে পারি মৃণালিনী দেবীকে বিয়ে করার পর কাদম্বরী দেবী সুইসাইড করলেন? আমি আজকে এই সমস্ত দিকে যাইনি, সময়ই পাইনি স্টাডি করার, এগুলো তো লাইফ তো স্টাডি না করলে কিছু বলতে পারবো না। কাদম্বরী দেবী নিজেই সুইসাইড করলেন। 2 দিন ডেড বডি সম্ভবত বাড়িতে রাখা ছিল, তারপর অনেক টাকা পয়সা দিয়ে কোর্ট টুট বসায় বাড়িতে এগুলা দিয়ে কোন রকম টাকা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা অকাম্পর কথা, যে সম্ভবত এলিজাবেথ অকাম্প, তার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক সেটাও জানি। আমরা নৈন্যতে পড়েছি মৈত্রী দেবী নীরবে ভালোবাসতেন রবীন্দ্রনাথকে। কাদম্বরী দেবীর সাথে তো সেই মেজ বউটা যে খুব অল্প বয়সে বউ হয়ে আসছিলেন, এবং রবীন্দ্রনাথ মাতৃহারা রবীন্দ্রনাথের একদম সেই বয়স, যে বয়সে মানুষের মধ্যে শরীরে মনে যৌবন স্পর্শ করে, কাম বা স্পর্শ করে, যেটা না থাকলে মানুষের মানব শারীরিক বায়বিক গঠনই হয় না। সেই সময়টাতেই তো তার জীবনের সঙ্গী ছিলেন, অল্প দিন হইল, অল্প বছর হইল কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের। তো আমরা কি রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারি? আমরা কি নিজকে অস্বীকার করতে পারি? আমি রবীন্দ্রনাথের সাথে সম্পূর্ণই একমত। আর আসলে আজকে আমার লাইভটা আপনারা হেডফোন দিয়ে শুনবেন, কারণ আমি সাউন্ডের মধ্যে কথা বলছি, বাইরেও খোলা, এদিকে ফ্যানও চলছে। তো প্রেম ছাড়া তো সবকিছু অসম্ভব। আর আমি বিশ্বাস করি না যে আমরা শুধু একজনের মধ্যে স্থিতধী হয়ে থাকবো। প্রেম যদি বারবার জীবনে না আসে, বহুবার বিবিধ উপায়ে যদি না আসে, সেই জীবন তো মূল্যহীন। আমি বলবো আমার জীবনে প্রেম বহুবার এসেছে, আজকে বলতে আমার একটু দ্বিধা নাই। বহুভাবে বিভিন্নভাবে প্রেম এসেছে। এক প্রেমে আমিও স্থিতধী ছিলাম না, প্রকাশ করতে পারি নাই, প্রকাশ করি নাই, প্রকাশ করতেই পারি নাই। এরকম অনেক প্রেম নীরবে নিজের মধ্যেই মরে গিয়েছে। কারণ সবকিছু মিলে, পারিপার্শ্বিক অবস্থা মিলে জীবন কাঠামোকে যদি আমরা ধরে রাখতে পারি, প্রেম বারবার আসবে। সেখানে নিজের মধ্যে নিজের প্রেমকে নিজের মধ্যে নিজেই জলাঞ্জলি দেওয়া, নিজের মধ্যে নিজের প্রেমকে নিয়ে হাবুডুবু খাওয়া, সেখানেই প্রেমের সার্থকতা। আর আমি যদি এটাকে, আসলে আমরা একটা সমাজের মধ্যে থাকি, আমি যদি এটাকে একদম হাটে হাড়ি ভাঙ্গার মতো ছেড়ে দিলাম বা ছড়িয়ে দিলাম, তাহলে, এবং মানুষের কলঙ্ক থাকবে, মানুষের 5 কথা বলবে, কলঙ্ক থাকবে, কিন্তু কলঙ্ক থাকলেও সেই কলঙ্কের মধ্যে শিল্প থাকতে হবে, সেই কলঙ্কের মধ্যে সার্থক থাকতে হবে, সেখানেই প্রেম। আমি সেটাকেই প্রেম মনে করি। তো রবীন্দ্রনাথের যে এই যে সাজিদ চৌধুরী যে কথাটা বললেন, প্রেমের ফাঁদ পাতা বলে কে কোথা ধরা পড়ে কে জানে, এটা তো আমি বহু আগে বলেছি। 2012 সালে আমি লিখেছি, পরকীয়াকে আমি বৈধতা দিয়েছি। আমি বলেছি তো পরকীয়াকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন পরকীয়াকে, আমার দহনকালের সমাজ, এই যেখানে বইটা আছে দহনকালের সমাজ, এই বইটাতে পরকীয়াকে বৈধতা দিয়েছি। আমি বলেছি হ্যাঁ, পরকীয়া তো অবশ্যই থাকবে। আমরা রক্ত মাংসের শরীর, আমাদের আবেগ আছে, অনুভূতি আছে। আমরা কি স্টোন বডি নাকি? আমরা কি রোবট নাকি? আমরা কি রোবট? আপনি দেখেন যে আমি বলি না, আমরা তৃতীয় লিঙ্গের যে মানুষ ঈশ্বর বিধাতা পৃথিবীতে সৃষ্টি করে, তাদের মধ্যেও তো অনুভূতি আছে, তাদের মধ্যেও তো বিয়ে হচ্ছে। তো মানুষ রক্ত যেখানে, মাংস যেখানে, সেখানে প্রেম থাকবে। প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কি জানে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি তোমার প্রেমে হয়ে সবার কলঙ্ক বাগি, আমি সকল হবার আগে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক বাগি, আমি জেনে শুনে বিষ করেছি পান। রবীন্দ্রনাথ নিজেই তো বলেছেন। তো এটা প্রেম, জীবন থাকলে, অনুভূতি থাকলে, মন থাকলে প্রেম থাকবেই থাকবে। আমি কেন এক প্রেমে স্থিতধী হব? শুনেন, যেটা সত্যি কথা, এটা আপনারা সবাই জানেন, না হয় এত কিন্তু সম্পর্ক এত ছড়াইতো না, এত বিদ্যুৎ হতো না। জীবনের জন্য, সংসারের জন্য, সুন্দর করে সামাজিক সম্পর্ক গঠন করার জন্য, একটা পারিবারিক
একটা গণ্ডি থাকে মানুষের, একটা এটা এটা একটা সামাজিক সিস্টেম। তারপরেও কি মানুষের অন্য কোনো রিলেশনশিপ থাকছে না? অবশ্যই থাকছে। মানুষ কি কাউকে ভালোবাসছে না? অবশ্যই ভালোবাসছে। তো আমি প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথাও ধরা পড়ে কি জানি। আমি রবীন্দ্রনাথের সাথে একমত। সাজিব চৌধুরী, আপনি নিজে যদি একমত না হন, হয়তো আপনি ব্যতিক্রম, আপনি হয়তো আর এখানে সংযমের ব্যাপারও থাকে, সংযম থাকে। আপনি হয়তো ব্যক্তির জীবনে খুবই হ্যাপি, আপনি হয়তো এইটাই মেনে নিয়েছেন যে না, এটা এখানে আমার স্থিতি থাকতে হবে। কিন্তু আপনি কি কোনো রমণীকে দেখেন না? কোনো রমণীর, সুন্দর রমণীর দিকে চোখ তুলে তাকাচ্ছেন না, বা তার সৌন্দর্য উপভোগ করছেন না? বা কোনো সুন্দরী নারী কি, কোনো সুন্দর পুরুষকে, আমি তো সত্যি বলতে কি, আমি তো 5 ফিট 8 ইঞ্চি 7 ইঞ্চি 9 ইঞ্চি 6 ফিট পুরুষ দেখলে আমি তাকায় থাকি। আমার লম্বা পুরুষকে এত ভালো লাগে, আমি এখনো বেকুবের মতো দাঁড়ায় তাকায় থাকি। আমি যে এই যে কিছুদিন আগে বিদেশে গেলাম, দেখলাম যে অনেক সুন্দর সুন্দর পুরুষ, এত সুন্দর সুন্দর পুরুষ ফরেনার, আমি তাকাইছিলাম। তাদের সৌন্দর্যটা আমি দেখেছি। তারা কি জানে আমি এত পুরুষের সৌন্দর্য দেখেছি? তারা কি জানে আমি তাদের সৌন্দর্যটা দেখেছি? আসলে প্রেম মানেই সৌন্দর্য, প্রেম মানেই উপভোগ, প্রেম মানেই মনন, প্রেম মানেই মননের প্রকাশ। তো আপনিও আছেন আমাদের সাথে, রবীন্দ্রনাথের সাথে আমি আছি, আপনিও আছেন আমাদের সাথে। প্রেমের ফাঁদ পাতা এই ভুবনে কে কোথা ধরা পড়ে, আসলেই কে জানে। আচ্ছা, ফার্মগেট থেকে HM হাসান আমাকে লিখেছে, হাসান মাহমুদ। দীর্ঘ সময় আপনার সাহিত্য বিচরণ, বর্তমান সময়ে সাহিত্য চর্চা আপনি কিভাবে দেখেন? আমি সাহিত্য থেকে ভালো কিছু পাচ্ছি না, এর থেকে বেরিয়ে আসার কি করণীয় জানতে চাই। আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছে HM হাসান। তার দীর্ঘদিনের এই প্রশ্নটা আমার কাছে ছিল। হাসানকে আমি এত কথা বলতে পারবো না, আমি একটা কথাই বলি। হাসান, দুঃখজনক হইলে সত্য কি জানো, আমাদের দেশে সাহিত্য চর্চা হয় পারিবারিক কৃষ্টিও শূন্য, জন্মের কৃষ্টিও শূন্য। জন্মের পর শুধু সন্তানকে ঠেলে দেওয়া হয় ভালো ক্যারিয়ারের দিকে, সুন্দর করে সে ভালো রেজাল্ট করবে, পরীক্ষা পাশ করবে, ভালো একটা চাকরি করবে। জন্মের পর যে একটা অ্যাটমসফিয়ার, একটা আবয়ব, একটা পারিবারিক যে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা তবলা কিনে দিতে হয়, একটা হারমোনিয়াম কিনে দিতে হয়, সন্তানকে আর্টের স্কুলে নিয়ে যেতে হয়, গানের স্কুলে নিয়ে যেতে হয়, তাকে একটু শিল্পের সাধনা দিতে হয়। সেই মনস্তাত্ত্বিক জায়গাগুলো আমাদের, বিশেষ করে আমাদের দেশে একেবারেই শূন্য। এবং আজকে আমি বলছি যে একটা সনাতন ধর্মে একটা সন্তানকে জন্মের পর একটা হারমোনিয়াম তার কিনে দেওয়া হয়, একটা তবলা কিনে দেওয়া হয়। সেখানে কিছু কিছু পরিবারে ব্যতিক্রম। তো অনেক সময় অনেক মেয়ে আমার কাছে কষ্ট করে বলে, দুঃখ করে বলে যে আমরা গান করতে চাই, গান করতে দেওয়া হয় না, পরিবার থেকে আমাদেরকে আর্ট করতে দেওয়া হয় না। তো যেখানে জন্ম থেকে, শৈশব থেকে কিন্তু একটা প্রেক্ষাপট আছে সাহিত্য চর্চা, এগুলো কিন্তু সাহিত্যে পড়ে। আমি যেমন আমার জন্মের পর আমি 4, 5, 6, 7 আমি বহুবার বলেছি, আমি বিমলচন্দ্র, বঙ্কিমচন্দ্রের দত্তা, চরিত্রহীন, এই সমস্ত আমার পড়া সব শেষ আমার 5, 6-এ। নিহার রঞ্জন, তারপরে শরৎ তো কমপ্লিট পড়া শেষ আমার। শরৎ সম্পূর্ণ এখন আর আমি পড়ি না, এত ছোটবেলায় পড়ে ফেলছি না। বিমলচন্দ্রের বিশাল বিশাল বই আমি পড়তাম। আমি অনেক গান শুনে বড় হয়েছি, বাড়িতে কম বেশি কীর্তনের আসর বসতো, গানের আসর বসতো। তো এই যে আমার যে বেড়ে ওঠা, এবং এই বেড়ে ওঠাটাই আমাদের বাঙালির কৃষ্টি। এই বেড়ে ওঠাটাই জন্মের পরে হারমোনিয়াম দেওয়া, তবলা দেওয়া, গানের চর্চা করা, সন্তানকে আর্টে নিয়ে যাওয়া, সন্তানকে নাচে নিয়ে যাওয়া, সবকিছুর মধ্যে তাকে তোলা। এটা কিন্তু আমাদের এই পূর্ব বাংলায়, পশ্চিমবাংলায় আছে এখনো, পশ্চিমবাংলা আসামের দিকে অনেক আছে, কিন্তু কমে যাচ্ছে। এখন বাচ্চারা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ব বাংলায় কিন্তু একেবারেই কমে আসছে। যারা অত্যন্ত শিক্ষিত মেয়েরা, অনেক শিক্ষিত মেয়েরা তাদের পরিবারকে বাদ দিয়ে তারা বের হয়ে আসতেছে। আমরা তো এগুলো সবই জানি, প্রতিদিনই আমরা দেখছি। তো সেই জায়গাটাতে আমি বলবো যে এখানে আমরা আরেকটা জায়গা, এখানে আরেকটা, তোমার এই প্রশ্নের উত্তরে আরেকটা প্রশ্ন আমি বলি যে সাহিত্যিক হতে গেলে কিন্তু এই সব পড়তে হবে, ধৈর্য ধরতে হবে। 2-4টা কবিতা লতা ফুল পাখি দিয়ে আমি লিখে ফেললাম, আর আমি ছন্দের কারিগর হয়ে গেলাম, রাইমের কারিগর হয়ে গেলাম, ওখানে কিন্তু সাহিত্য থাকলো না। এটা কিন্তু সাহিত্য চর্চা না। সাহিত্য চর্চা একটা ইলাবোরেট একটা প্রক্রিয়া। আর সবচেয়ে বড় কথা, দুঃখজনক হলে সত্য, আমাদের পূর্ববঙ্গের সাহিত্যিকরা অনেকেই, যারা আমি অনলাইনেই বেশি দেখতে পাই, অফলাইনে অনেকেই করছেন, অনেকেই কিন্তু আবার এই যে আমাদের যে জিনিসটা সবসময় আমি শওকত ওসমানকে বলতাম, উনি মারা গিয়েছেন, প্রয়াত গীতিকার, সেই জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন, এই গানের এরকম বিখ্যাত বিখ্যাত গানের রচয়িতা। তিনি সব লাইনে মুখস্থ জানতেন, এবং তার সাথে আমার এগুলো নিয়ে খুব কথা হতো। তো আমি তাকে বলতাম যে ঠিক করি কবি, এই যে আমাদের পূর্ব বাংলায় আমাদের মহাভারতের চর্চা নাই, রামায়ণের চর্চা নাই, সভ্যতার চর্চা নাই,
আমাদের সেই সেই 1905 সাল থেকে 1757 থেকে 1857, তারপরে এই যে 1905 বঙ্গভঙ্গ রোধ, আবার বাংলাদেশ পার, তারপরে এই যে সাহিত্যের যে ধারাবাহিক একটা ইতিহাস, এটার চর্চা নাই। মহাভারতকে একটা সম্প্রদায়ের এটা ধর্মীয় গ্রন্থ, রামায়ণ একটা সম্প্রদায়ের ধর্মগ্রন্থ, এগুলো পড়া যাবে না, বেদ পড়া যাবে না, গীতা পড়া যাবে না, এগুলো মানে আমার বাসায় তো কোরআন টুরান সবই আছে, কোরআন আছে, তারপরে আমার বাসায় বাইবেল আছে, আমার বাসায় ত্রিপিটক আছে, সবই আমি রাখি। কিন্তু কয়জনের বাসায় গীতা রাখে বলো আমাকে? তুমি নিজেই তোমার নিজের কাছে প্রশ্ন করো, তোমার বাসায় কি গীতা আছে? তোমার বাসায় কি মহাভারত আছে? তোমার বাসায় কি রামায়ণ আছে? একজন সাহিত্যিক একটা কবিতা লেখার আগে সে পড়বে এবং পড়ে আস্তে আস্তে একটা কালেকশনে যাবে। এই আমরা অনেক টাকা খরচ করি, কিন্তু এই বইগুলা কিন্তু তো খুব একটা বেশি টাকা খরচের দরকার নেই। আমাদের এই বইগুলা পড়তে হবে। যতদিন ধর্মীয় ভাবে মানুষ, শওকত ওসমান আমাকে বলতেন যে কি বলবো, আমাকে বলতেন যে কি বলবো, মহাভারত পড়া মনে করে পাপ, রামায়ণ পড়া মনে করে পাপ, কিন্তু এখনো সারা পৃথিবী বিখ্যাত মহাভারত। মহাভারত হলে সর্বশ্রেষ্ঠ এপিক মহাকাব্য। মহাভারতকে কেউ এখনো ডিঙ্গাতে পারেনি। হোমারের ওডিসি, ইলিয়াড, কিছুই ডিঙ্গাতে পারেনি মহাভারতকে। তো এইগুলার মাধ্যমে যদি না আসো, এইগুলার মাধ্যমে যদি আমি অনেককে, আমার একটা কবিতার লাইন আছে, পৃথার মতো মরিব না লাজে, চাইব তোমার কাছে বর, গরদে রাখি, মানে মাগিব হে পরমেশ্বর, এরকম একটা লাইন। তো আমি অনেককে প্রশ্ন করেছিলাম, পৃথার মতো মরিব না লাজে, তো পৃথার মতো মরিব না লাজে। আমি অনেক সাহিত্যিক, অনেক বড় বড় সাহিত্যিক, অনেক বড় বড় সাহিত্যিককে প্রশ্ন করেছিলাম। হ্যাঁ, আমিও অনেক সময় অনেক প্রশ্ন পারবো না, কিন্তু অনেক বড় সাহিত্যিককে প্রশ্ন করেছিলাম যে পৃথার মতো মরিব না লাজে আমি। পৃথাকে, পৃথা কার নাম বলেন তো? শুধু একটা মানুষ আমার প্রশ্নের জবাব দিতে পেরেছিলেন। আমি আজকে তাকে শ্রদ্ধা নিবেদন করে আমি এই প্রশ্নটা অনেককেই করেছি, পৃথাকে বলেন তো, পৃথার মতো মরিব না লাজে। শুধু একজন, অনেক বড় বড় সাহিত্যিক, আমি যতজন আমার আইডিতে আছেন তাদের অনেককেই আমি জিজ্ঞেস করেছি। আমি শুধু এই প্রশ্নটাই ঢুকা মারতাম যে পৃথার মতো মরিব না লাজে, পৃথাকে বলেন। কেউ কিন্তু এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে পারে নাই। পিতাকে, সেই প্রশ্নের পিতা একটা বিশ্ববিখ্যাত একটা বরেণ্য ক্যারেক্টার মহাভারতের, যে ক্যারেক্টারকে ঘিরে, যে দ্রৌপদী আর পিতাকে ঘিরেই মহাভারত বইটাই হলো সম্পত্তি এবং সম্পর্কের দ্বন্দ্ব। সম্পর্ক যেটা তো কাকাতবাই সম্পত্তির দ্বন্দ্ব, এবং এখানে নারী হলো দ্রৌপদী, আর আরেকটা রমণীকে ঘিরে মহাভারত অনেক রমণীকে ঘিরে, কিন্তু দুইজন রমণীকে ঘিরে মহাভারত, একজন হলো পৃথা আর একজন হলো দ্রৌপদী। এই পৃথাকে সেই জবাবটা আমাকে কেউ দিতে পারে নাই, একজন দিতে পেরেছিলেন। কিন্তু এমনি তো সবাই বেশি বিশাল বিশাল সংগঠন করেন, বিশাল বিশাল সাহিত্যিক, এত বড় সাহিত্যিক রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত অনেকে লাইভ করেন। তো পৃথা কে, এই প্রশ্নের জবাবটা আমি একজনের কাছেই পেয়েছিলাম, কলকাতার বিখ্যাত পরিচালক, নাট্যকার, সিরিয়াল অভিনেতা, ড্রামাটিস্ট, যিনি এই যে 50 বছর পূর্তি করলেন দাদুপন কলকাতা নাট্য সংস্থা, এবং তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আমার কোভিড থেকে উঠেছি, ফেব্রুয়ারির 28 দিন ছিল, আমার ভিসাও করা ছিল না, আমি যেতে পারিনি। তার 50 বছর পূর্তিতে কলকাতায় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 14-15টা নাটক মঞ্চস্থ হয়েছিল, আমাকে অতিথি হিসেবে যাওয়ার জন্য বলেছিলেন। এই মানুষটাই এই প্রশ্নের জবাবটা দিতে পেরেছিল, যে টয় সেন। উনি আমার এই পিতা হলেন মহাভারতের সেই দ্রৌপদী শাশুড়ি মনস্বী কুন্তী, যে কুন্তির 5 বীর পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কুন্তির পুত্র না, দুজন, নকুল সহদেব মাদ্রির পুত্র, তার সতীনের পুত্র, অশ্বিনী কুমার থেকে পেয়েছিলেন, আর কুন্তি পেয়েছিলেন যুধিষ্ঠির কে পেয়েছিলেন ধর্মরাজ থেকে, অর্জুনকে পেয়েছিলেন ইন্দ্র থেকে, আর ভীমকে পেয়েছিলেন পবন থেকে। তো আমি অনেক বড় বড় সাহিত্যিকের কাছে প্রশ্ন করছিলাম যে পিতার নাম কি, পিতা কে মহাভারতের, কুন্তির যে আরেক নাম পিতা, সেই প্রশ্নের উত্তরটা কেউ আমাকে দিতে পারেনি। একটা মানুষই দিয়েছিলেন, টয় সেন। আমি এই জন্য না অনেক জায়গায় যাওয়াটা গুটিয়ে নিয়েছি, কারণ আমি যদি যাই আমি এগুলা নিয়ে আলোচনা করব। এগুলা নিয়ে আলোচনা করলে সন্তানরা সমৃদ্ধ হবে, তারা অন্য কিছু পড়ার তাদের দরকার পড়বে না, কথা শুনেই তারা অনেক কিছু জেনে যাবে। কিন্তু ওখানে আমাকে যেতে দেওয়া হবে না, আমাকে চেয়ার দেওয়া হবে না, আমাকে কুণ্ঠাসা করে রাখা হবে। তো তোমরা পাচ্ছ না, তোমরা তো কিছু পাচ্ছ না, তোমরা যে সোসাইটিতে যাচ্ছ, এই যে বারে বারে এই যে ইঁদুর দৌড়ের মতো এই মঞ্চ থেকে ওই মঞ্চে, ওই সম্মেলন থেকে ওই সম্মেলনে, সাহিত্য সম্মেলনে যাচ্ছ, ওখানে তো শূন্য মাকাল ফল, অন্তঃসার শূন্য মাকাল ফল, কিছু পাচ্ছ না তো তোমরা।
এই যে আমি পিতার কথা বলতে গিয়ে আমি কতটা নাম বললাম, এবং প্রত্যেকটা নামই ঠিক। যুধিষ্ঠির কার থেকে পেয়েছিলেন কুন্তী, অর্জুনকে কার, সবকিছু কিন্তু আমি কিন্তু স্টাডি করি নাই। তোমার প্রশ্নের সন্ধ্যাবেলা তুমি আমাকে প্রশ্নটা দিয়েছো, আমি এই স্ট্যান্ডার্ড করে আমি একটু খাওয়া দাওয়া করে আমি বসে গেছি লাইভে। আমার মেমোরি থেকে বলছি, মনে তো সবসময় সবকিছু থাকে না। একটা মানুষই আমার এই জবাব দিয়েছিলেন যে পিতা হলো কুন্তির, মহাভারতের মনস্বী কুন্তির আরেকটা নাম হলো পিতা। কিন্তু এবং সবচেয়ে তুমি অবাক হয়ে যাবে, আজকে আমি বলি এই কথাটা, আজকেই বলি, বাবা আমার নাম দিয়েছিলেন কল্যাণী, এবং আমি পৃথা কেন, আমার পৃথা নামটা কেন এত ভালোবাসি, বাবা আমার নাম দিয়েছিলেন কল্যাণী, এবং শিলালিপি নাম দিয়েছিলেন। বাবার সাথে ঝগড়া করে আমি লিপিতে আসছিলাম, আবার এখন শিলালিপি আমি লাগাই। কিন্তু আমার মার কাকা শ্বশুর ছিলেন, তিনি আমাকে বলতেন, আমাকে পিতা ডাকতেন। মা এখনো বেঁচে আছেন, মা আমেরিকে আছেন। আমার মার স্মৃতিশক্তি অনেক ডাল হয়ে গেছে, কিন্তু এই নামটা না কেউ জানতোই না আমার। তিনি আমাকে সবসময় পিতা নামে ডাকতেন। আগে তো মহাভারত ঘরে ঘরে চর্চা হতো, সবসময় তিনি ছোটবেলায় আমাকে পিতা নামে ডাকতেন। তিনি আমার 2.5-3 বছর বয়সে মারা গিয়েছিলেন, এত আগের ঘটনা। কিন্তু এই পিতা নামটা থেকে গেছিল। মা প্রায় সময় বলতেন যে তোর দাদু তো তোকে পিতা নামে ডাকতো। আমার 3টা নাম, কিন্তু একটা নাম পিতা। তো এই জন্যই আমি কবিতায় ওই লাইনটি আমি লাগিয়েছিলাম, আজকে এটা প্রকাশ করলাম। পিতার মতো মরিব না লাজে, চাইব তোমার কাছে পর, গরদের আঁকি ঢাকিব হে, বিশ্ব ডাকিব হে পরমেশ্বর, এইরকম একটা লাইন আমার। আর তোমার দ্বিতীয় প্রশ্ন, আপনি একজন সফল নারী, সফল মা, কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল সফল হওয়ার পিছনে? আমি কোনো সফল নারী না, আমি সফল হতে পারিনি। সফলতার চাবিকাঠি আমার কাছে নাই। আমি চাকরি ছেড়ে দিয়েছি, ক্যারিয়ার ছেড়ে দিয়েছি। আমি ঢাকা চট্টগ্রাম 2টা বাড়িরই আমি আইনবিদ, বাট আমি রেগুলার প্র্যাকটিস করতে কখনো পারি না, কারণ এতটাই চাপ। সমাজ কত কঠিন, বাস্তবতা কত কঠিন। আমি স্থায়ী চাকরি ছেড়ে দিয়েছি, আমি অর্থকে মানে জলাঞ্জলি দিয়েছি, আমি লোভকে জলাঞ্জলি দিয়েছি। আমার হাতে এখনো 50 টাকা থাকে না, কোনোদিন আমার হাতে 100 টাকাও থাকে না, কিন্তু আমি হাসি, আমি তোমাদের সামনে লাইভে আসি। আমি এগুলো জয় করতে পেরেছি। আমি ওইখানেই আমি সফল নারী। আমি কষ্টকে জয় করতে পেরেছি, আমি সংযমকে আমি জয় করতে পেরেছি। এইখানেই আমি সফল নারী। আমি সফল মা মানে আমি মনে করি যে একজন বাবা মার যত বিত্ত অর্থ থাক, যদি তার সন্তান একটা পর্যায়ে গিয়ে নিজে আর্ন করে সৎভাবে নিজের টাকায় সে চলে, তখনই মনে করবো আমি একজন মা সফল, একজন বাবা সফল। আমার সন্তানকে আমি অনেক পড়াশোনা করাইলাম, তাকে অনেক কর্তব্য দিয়ে গেলাম, এখানে আমি সফলতা খুঁজে পাই না। সফলতা খুঁজে পাই সন্তান যখন তার হার্ড লেবার, হার্ড চেষ্টা, হার্ড পরিশ্রমে সে তার জায়গায় যাবে, গিয়ে একটা পর্যায়ে বলবে যে তোমাদের বাবা মা, তোমাদের কি আছে সেটার দরকার নাই, আমি আমার অনেস্ট পথে আমার টাকা ইনকাম করে আমি আমার মেধা দিয়ে চলবো। হ্যাঁ, সেই জায়গায় তুমি আমাকে সফল বলতে পারো। বাকি জায়গায় আমি কিন্তু বিফল, ব্যর্থ, আমি কিন্তু কিছুই করতে পারিনি, কারণ আমার কোনো সাপোর্ট নাই। এখন পর্যন্ত আমার কোনো সাপোর্ট নাই, যা করি আমি একা একা করি, এবং আমি কারো কাছে কোনো কিছুর জন্য যাই না। আমি কোনো লিয়াজু মেনটেন করি না, আমি বিশ্বাস করি না আমি কোনো লিয়াজুতে কিছু পাওয়া যায়। আমি বিশ্বাস করি না কারো হাত ধরে, কারো কাঁধে হাত দিয়ে, কারো শেওলার মতো দাঁড়িয়ে আমি এদেরকে শেওলা বলি। আমি আমার সন্তানদেরকে শুধু এটাই বলেছি যে কোনোদিন শেওলা হয়ে দাঁড়াবে না, নিজের পায়ে দাঁড়াবে। কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু অনুরোধ করে কোনো কিছু পাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। এই জীবন যেন তোমাদের না হয়। সেইখানে বলতে পারো আমি আমার বড় মেয়ে ভালো একটা প্রেস্টিজিয়াস জবে আছে, সেইটা পুলের বাংলাদেশ ক্লায়েন্ট পার্টনার, মেজো মেয়ে ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজারের সামনে তার প্রমোশন হয়তো হয়ে গিয়েছে। আর ছোট মেয়েও নর্থ সাউথে 8 থেকে 9 সেমিস্টারে যাবে, সে একটা ফ্রান্স কোম্পানিতে, সেই প্যান্ডামিকে একটা ফ্রান্স কোম্পানিতে সে ভালো একটা পজিশনে আছে। আর সে তো কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল অনেক কন্টেন্ট ক্রিয়েট করে সে বিভিন্ন ডেইলি স্টারে কাজ করেছে, কারিজ আলমাসের পার্সোনার সাথে কাজ করেছে, তারপর বড় মেয়ে স্যামসং থেকে শুরু করে সবকিছুতেই তারা কাজ করেছে। তারা যে আমি সফল মা যদি বলি, আমি একটা শুধু একটা ব্যাগ নিয়ে ঢাকায় এসেছিলাম 10 বছর আগে। একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, আমার 2টা বেডরুমের একটা বাসা ছিল, আমি আমার সন্তানদেরকে কোনো পরিবেশই দিতে পারিনি। আমার অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বন্ধু বান্ধবের, অনেক বড় ওদের অনেক উদিত্য, ওদের অনেক কটাক্ষের শিকার হয়েছি। আমি ঢাকায় এসে আমার গাড়ি ফ্ল্যাট আমি শো অফ করতে পারিনি, ওরা আমাকে অনেক কুণ্ঠাসা করেছে, অনেক কথা শুনিয়েছে আমাকে। আমি তাদের লেভেলে যেতে পারিনি। সেই জায়গায় আমি কিন্তু ব্যর্থ। আমি ওই সকল্ড সোসাইটির, এই বর্জুয়াস সোসাইটির কাছে কিন্তু আমি কিচ্ছু না, আমি ব্যর্থ। আমার পুঁজি হলো এই কাগজ, এই মায়ের দেওয়া কলম, বাবার দেওয়া কিছু জ্ঞান, আর আমার কিছু বই
পত্র আর আমার সন্তানদের জন্য কিছু রাখা, কিছু মেডেল, অ্যাওয়ার্ড, ঘর সাজানো, এইগুলোই আমার এসেট। আমি এই জায়গায় কিন্তু আমি সফল, অন্য জায়গায় কিন্তু আমি একেবারেই ব্যর্থ। বাবা, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত, তোমার সবকিছু আমার ভালো লাগে। হাসান বড় মেয়ে, একটা জিনিস আমি করেছিলাম, আমি জীবনে যেদিন পথে পথে টাকার জন্য ঘুরেছি চাকরি ছেড়ে, সেদিনই আমি যা পারতাম, যা পেতাম তা দিয়ে আমি একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম যে আমার 2টা বাচ্চা ইংলিশ মিডিয়াম থেকে চলে আসবে 4-5 পর্যন্ত। এরপরে পিছনে 2টা চলে গেল একই স্কুলে, এবং তাদেরকে আমি অনেক চেষ্টা করি। চট্টগ্রামের এমন কোনো বাংলা মিডিয়ামের স্কুল নেই আমি তাদেরকে নিয়ে দেখাইনি, তারা একটা স্কুলও পছন্দ করে না, ওই সিজিএস থেকে তারা আসলো না। তো আমি ওখানেই আমি বাচ্চাদেরকে ফাউন্ডেশনটা আমি খুব স্ট্রং করেছিলাম। আর সেদিন একটা মাকে বলেছিলাম যে বাচ্চাদের ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে, তুমিও শুনে নাও, বাচ্চাদের ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে 2, 3, 4 থেকে 5, 6, 7, 8, 9, 10 বছর পর্যন্ত। মনে রাখবা, ক্লাস 4 থেকে 5-এ উঠলেই বাচ্চা তোমার হাত থেকে চলে যাবে। সুতরাং যখনই তোমার আঁচলে, তার জগতে যখনই তুমি ছাড়া তার কোনো ভরসা নাই, সেই জায়গাটাই মাদেরকে কাজে লাগাতে হবে। একদম 4 থেকে 5 পর্যন্ত। 5-এ উঠে বাচ্চা চলে গেছে, আমার হাত থেকে আমার বড় মেয়ে চলে গেছে। ড্রাইভার গাড়ি ছিল তখন, সেই কোচিং এর পরে বন্ধু বান্ধব নিয়ে তারা এই মার্কেটে যেত, ওই মার্কেটে যেত, এইগুলোর মধ্যে কিন্তু আমি হাল ছাড়ি নাই, আমি পিছন ছাড়ি নাই। অত্যন্ত ট্যালেন্ট আমার পরিবারের মধ্যে, সবচেয়ে ট্যালেন্ট আমার বড় মেয়ে, অত্যন্ত মেধাবী ছাত্রী। কেমব্রিজ বোর্ড থেকে O-level, A-level ইংলিশে টপ ইন বাংলাদেশ। সে O-level-এর পরে তাকে রেডিসন ব্লুতে অনেক স্টুডেন্টের সাথে সেও সম্মাননা পেয়েছে ঢাকায়। আমি তাকে ঢাকায় রেডিসন ব্লুতে সম্মাননা পাওয়ার জন্য নিয়ে আসছিলাম। O-level করলো, A-level করলো, সে ব্রিটিশ কলম্বিয়া চান্স পাইলো, গেল না, আমার টাকা পয়সা নাই, গেল না, যেতে সাহস পাইলো না, কারণ সে, আমি সবসময় তাদেরকে সাপোর্টে ছিলাম। তারপরে সে স্থাপিতকলায় ব্রেক ইউনিভার্সিটি থেকে পাশ করলো, তারপর সে ইয়েতে একটা ডিজিটাল ওয়ার্ল্ডে সে কিছুদিন কাজ করলো, তারপর গ্রেতে অনেক দিন ছিল, তারপর বেক্সিমকো আকাশের কমিউনিকেশন ম্যানেজার ছিল, এখন সে HSTP এটা বলে চলে গেছে। আর মেজো মেয়ে তো ঢাকা ইউনিভার্সিটির আইপি দিয়ে পাশ করে সে ইউনিলিভারের সরাসরি জয়েন করলো। আর ও তো মানে, আর ওরা তো সবাই কেমব্রিজ বোর্ড থেকে O-level, A-level। আর আমি ছোটবেলায় ফাউন্ডেশনটা ওদের খুব স্ট্রং করেছিলাম। তো সেখানে আমি ওই যে অর্থবিত্ত শূন্য মেধার রাজ্যে হয়তো আমি একটু সফলতার জায়গায় আমার বাচ্চাগুলো তাদের মেধা এবং হার্ড ওয়ার্কে তারা চলে যেতে পেরেছে, কিন্তু অর্থবিত্তের জায়গায় আমি কিন্তু সফল না, আমি জিরো। যেটা বর্তমান সমাজে যেটাকে বলে সফলতা, বর্তমান সমাজের সফলতার মাপকাঠিতে আমি কিন্তু সফল নারী না। আর তোমার আরেকটা প্রশ্ন, আমরা সবসময় নারীদের সমান অধিকার দিয়ে প্রশ্ন করি তুলে, অথচ নারীরা কি আজ সমান অধিকার পাচ্ছে? সংসার জীবনে যদি বলি, হাজারো স্বপ্ন আমাদের কাছে জানতে চাই, এই সমস্যা নিয়ে কিভাবে বেরিয়ে আসা যায়। সফল নারীর সময়, নারীরা সমান, আমাদের সংবিধানে তো স্পষ্ট বলা আছে। সংবিধানটার এই অনুচ্ছেদটা আজকে আমি খুলে তোমাকে পড়ে শোনাইতাম, আমি কালেকশন করতে পারিনি, আরেকদিন শোনাবো। আমাদের সংবিধানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দেওয়া আছে, কিন্তু আমরা কি করি, আমার পুরুষরা এই অফিসে বের হয়ে যায়, সারাটা দিনের ক্লান্তি, শ্রম, একটা বাচ্চার কাজ, সংসারের কাজ, একটা মেয়ের তোমার হেল্পিং হ্যান্ড যখন আসবে তাকে চালানো, সব কাজই কিন্তু ইয়াসিন শেখ, সত্যি আপনাকে খুব সুন্দর লাগছে। মাহফুজা রহমান ওয়াচিং, রঞ্জনা বাসু ওয়াচিং, রঞ্জনা বাসু সুন্দর সুন্দর করে বললে। হ্যাঁ, সেখানে আমি খুব একটা বিদেশে যেতে পারিনি। আমি শ্রীলঙ্কা গিয়েছি, নেপাল গিয়েছি, সিঙ্গাপুর ঘুরে আসলাম, ভারতে অনেক জায়গায় গিয়েছি। তো ভারতের বাইরে আমি ভারতেও দেখেছি, দেখিনি এই যে তা না, কিন্তু এইগুলো আমাদের মতোই। বাট সিঙ্গাপুর গিয়ে দেখলাম বা নেপাল গিয়ে দেখলাম, আমি শ্রীলঙ্কা গিয়ে দেখলাম যে বাচ্চারা ট্রলি করে তাদের ছোট ছোট বাচ্চাকে নিয়ে টোর, ছোটবেলায় বিদেশ ফরেনাররা কিন্তু তাদের বাচ্চাদেরকে শৈশবে টোর শিখায়। এবং আমি সেদিন দেখলাম সিঙ্গাপুরে একটা মা, এতগুলা বোর্ড আছে, স্পটের মধ্যে অনেকগুলো বোর্ডে ইংরেজি লেখা আছে, ছোট বাচ্চাকে উনি পড়ে পড়ে বুঝাই দিচ্ছে সব। যে কাজটা আমি আমার বাচ্চাদেরকে করেছিলাম, শৈশবে নিয়ে 2-3টা কান্ট্রি ঘুরিয়েছিলাম। আমি টাকা পয়সা জমাই নেই, আমি অনেক কষ্ট করেছি এগুলার পিছনে। তো ওরা কি করে, ট্রলিতে বাচ্চা নিয়ে নিয়ে টোর শিখায়, জ্ঞানের জন্য। ভ্রমণটা হলো জ্ঞান। টোর শিখায়, বিভিন্ন স্পট চেনায়, বিভিন্ন দেশ চেনায়, তাদের কৃষ্টি চেনায়, তাদের সভ্যতা চেনায়। আর আমাদের দেশের সন্তানকে জন্মের পর শুধু পড়াশোনা করো, একটা সার্টিফিকেট আর একটা চাকরি করো, সে কিছুই জানে না। তার ছোটবেলায় যেমন তার সাহিত্যের চর্চা, সেখান থেকে সংস্কৃতির চর্চা দেওয়া হয় না, সেখান থেকে সে কি হয়, একটা রুক্ষ, একটা কঠিন মনের মানুষ রূপে পরিণত হয়, যার ফলে সে শেয়ারিংটা জানে না। আমি যখন এই যে সিঙ্গাপুর গিয়ে আমি যখন হোটেলে, যখন আমি ফরেনার একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে
বাচ্চা এনে সার্ভ করছে মাকে, বাচ্চা গিয়ে গিয়ে আনতেছে, মা বাবা বসে আছে, তারা কিন্তু এই জিনিসগুলো শিখায়। আর আমরা কিন্তু শিখাই না, যার ফলে যখন সংসারে ঢুকে একটা ছেলে, সম্পূর্ণ দায়টা সে তার ওয়াইফের উপরে দিয়ে দেয়। আর একটা ওয়াইফ তখনই গৃহ ছাড়া হয়, ডিভোর্স হয়ে যায়, সে নিতে পারে না এতটুকু লোড। সেখানে খুবই অমানবিক আমাদের যে কালচার, সেখানে একটা নারীর মুক্তি কোনোদিন হবে না। তুমি জানো, এই দেশে যদি নারীর মুক্তি হতো, নারীরা যদি সমান অধিকার পেত এবং তাদের যদি শ্রমটাকে সম্মান দেওয়া হতো এবং তাদের কাজকে ভাগাভাগি করা হতো, আমাদের দেশটা অনেক উপরে চলে যেত। কারণ আমাদের জনগোষ্ঠীর অর্ধেকের চেয়ে বেশি আমাদের নারী, এবং তাদের মেধাটাকে এইভাবেই ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের একপেশে ভাবে মেয়েদেরকে ব্যবহার করে। আমি নিজেও তো প্রতিদিন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, কারণ দায়িত্বটা আমাকেই নিতে হচ্ছে। আমি মনে করি এটা আমি চাচ্ছি না, কিন্তু আমি মনে করি এটা আমার উপর একটা ডোমেস্টিক ভায়োলেন্স। আমি আমার মেয়েকে প্রায় সময়ই বলি, তুমি প্রায় সময় তো তুমি অফিসের পরেই তো তুমি জিমে চলে যাও, তো সারাটা দিন তো সবকিছুই তো আমাকে লুক আফটার করতে হয়। কোনো সময় যদি আমার মেয়ে বলে এটা এরকম হলো কেন, ওইটা এরকম হলো কেন, ওইটা আমি স্ট্রেট বলি, তুমি তো রান্না করে কোনদিন গিয়ে পাও দো না, তুমি কি বুঝতে পারো এই কাজগুলো কেমনে হয়, আমি বলি। তো তাহলে এখন মেয়েরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে, কিন্তু আমাদের জেনারেশন পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারছি না। আর আগামীতে তুমি মনে করছো যে হ্যাঁ, তখন কি হচ্ছে জানো, তখন মেয়েদের উপরে অনেক ভায়োলেন্সই বেড়ে যাচ্ছে, মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে, বাস থেকে ফেলে দিচ্ছে, মেয়েদের উপরে আক্রোশটা বেড়ে যাচ্ছে, পুরুষদের মেয়েদেরকে অ্যাসিড মারছে, মেয়েদেরকে স্বামীর ঘরে টর্চার করছে, মেয়ের গলায় ইয়ে করে মেরে ফেলতেছে, মেয়ে অতিরিক্ত হয়ে সুইসাইড করছে। তো এই জায়গায় এই মেয়েদের সমান অধিকার হচ্ছে না, বরং সেই মন মানসিকতার থেকে প্রভাবটা গিয়ে মেয়েদের উপর নির্যাতনে রূপায়িত হচ্ছে, মন মানসিকতার প্রভাব থেকে মেয়েদের উপর নির্যাতনে রূপায়িত হচ্ছে। আর আমি একজন গুণী মানুষের মেয়ে, আরেকটা তোমার 4টা প্রশ্ন, আমি একজন গুণী মানুষের সন্তান, হ্যাঁ আমি একজন শিক্ষাবিদের সন্তান। অনেকে আপনার বাবার হাত ধরে শিক্ষা নিয়ে সমাজে আজ সুশীলের ভূমিকা পালন করছেন। বাবা যখন শিক্ষাবিদ ছিলেন, বাবা যখন কলকাতা বোর্ড থেকে মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করলেন, বাবা 47-এ, তখন বাংলাদেশ থেকে সবাই ভারতে চলে যাচ্ছে। আমার বাবা আমাদের গর্ব করা মানুষ, বাবাকে ভারতে নেওয়ার জন্য। বাবা বলছেন আমি জন্মভূমি ছেড়ে যাবো না, এবং তখন ওই এলাকায় কোনো স্কুল কলেজ ছিল না। শিক্ষা বিস্তারের জন্য ওই এলাকায় বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টে অধ্যক্ষ ললিত মোহনদের নাম আজও এক নামে সবাই চিনে। এবং ওই এলাকায় যদি তার জীবন দধিচিমুনির হাড় ক্ষয়ের মতো না করতো, কেউ শিক্ষার আলো দেখতো না। আজকে তার জন্য কত হাজার হাজার কোটি লক্ষ পরিবার তার জন্য আজ অর্থে বৃত্তে সূর্যে প্রাচুর্যে লন্ডন আমেরিকায় বাংলাদেশে তার ত্যাগের জন্য, তার হাড় ক্ষয়ের জন্য, তার জীবন দিয়ে 3টা শিক্ষা প্রতিষ্ঠানকে অর্ধাহারে অনাহারে তার মৃত্যুর জন্য আজকে সমাজ বারবারই বলতেন, আমার মা এখনো বলেন, বারবারই বলতেন যে একটা দেশ উন্নত হবে একটা জাতি শিক্ষিত হলে। সেই জায়গায় সবাই অনেক, কিন্তু তার খবর কেউ নেয়নি, তার খোঁজ কেউ নেয়নি। তার হাত ধরে, তার আদর্শ, তার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে জীবন পালছে, সংসার পালছে, ছেলেমেয়েরা লন্ডন আমেরিকায় সেটেল হচ্ছে, সে নিজে চাকরি করছে, বাড়ি থেকে টেনে এনে পড়াশোনা করায়। বাবা যেমন করিয়েছেন, আমিও অনেককে মেট্রিক পাস করে করে বসায় রাখছে, আমি তাকে টেনে এনে স্কুল, তার বাবাকে বুঝাইতে, তার মাকে বুঝাইতে, আমিও আমার অনেক বন্ধু বান্ধবকে এইভাবে তারা অনেক বড় বড় পোস্টে, কিন্তু ওই 5 টাকা খরচের জায়গায় বা কাউকে 5 টাকা দিয়ে একটু সাপোর্ট দেওয়ার জায়গায় কেউ কোনোদিন আসে না, ছিল না। এই সংসারটা দিতে জানে না। তো তারা ভুলে গিয়েছে আমার বাবাকে, হ্যাঁ একদম ভুলে গিয়েছে, সত্যি বলতে কি একদম ভুলে গিয়েছে, বরং বাবার নামটা নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত। আমি গিয়ে ওখানে কয়েকটা অনুষ্ঠান করেছি, আজ বলতে দ্বিধা নাই, তোমার এই প্রশ্নটা এমন সুন্দর প্রশ্ন করেছে, এই জন্যই তোমাকে আমি শ্রদ্ধা করি হাসান, তুমি HM হাসান মাহমুদ, আমরা DS তোমার আইডি নাম, এই জন্যই তোমাকে আমি শ্রদ্ধা করি যে তুমি আমাকে এত বুঝো। আজ তোমার বলতে দ্বিধা নাই যে হ্যাঁ তার কোনো মূল্যায়ন হয় নাই, আর আমি তার মূল্যায়ন করার চেষ্টাও করি নাই, কারণ এই সমস্ত চেষ্টা করতে গিয়ে দেখেছি আমি কেন করব, এটা তো সমাজের দায়িত্ব। অনেক 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 কঙ্কিল পথ আমাকে হাঁটতে হবে, আমার দ্বারা সম্ভব না। অধ্যক্ষ ললিত মোহন দে কেমন ছিলেন সেটা ঈশ্বরের কাছে, তিনি ঈশ্বরের সন্তান, তিনি অমৃতের সন্তান, তিনি অমৃতের পুত্র ছিলেন। তার আদর্শ এখনো চলে, এখনো তার হাজার হাজার ছাত্রছাত্রী জীবিত, তারা আজও শ্রদ্ধা করে, এলাকাবাসী তার আদর্শকে মানে, কিন্তু তার জন্য কিছু করা, তার জন্য কোনো একটা ওগড়াতে কেউ নেই। বরং আর যে পাকিস্তানের প্রেতাত্মা যারা তখনও তার বিরুদ্ধে ছিল, তার প্রগতিশীল কাজের, এখনো তারা বিরুদ্ধাচারণ করে। এখনো যদি আমরা কিছু করতে চাই, তারা এখনো আছে, ওই প্রেতাত্মাগুলো এখনো আছে। এরা সব সময় ললিত বাবুর নামটা নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু এগুলা এইভাবে কি কেউ পারবে না। আমি একটা কাজ করছি, পারছি না, আমার হাতে অনেক কাজ আছে, নাম আমি রেখেই যাব, নাম থাকবে।
তোমার প্রশ্নের জবাব দিলাম। আচ্ছা, এইচএম আমির হোসেন আমাকে একটা প্রশ্ন করেছেন বারাক ভ্যালি থেকে, বারাক ভ্যালি কমিটি, পিস কমিটির জেনারেল সেক্রেটারি, এবং সে আমাকে একটা 2টা সম্বর্ধনা দিয়েছিল আমি যখন আসাম গিয়েছিলাম, সর্বধর্ম সমন্বয় সেবার সেক্রেটারি। এত ভালো একটা ছেলে, এবং আমি গেলে সে আমাকে স্থলবন্দর থেকে রিসিভ করে, সে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে সে আমাকে নিয়ে যায়, আমাকে পরিচয় করিয়ে দিয়ে যায়, আমার তার জন্য অনেক সম্মানিত হয়েছি আমি। আমার এরকম একটা সন্তান পেয়ে আমি প্রাউড ফিল করি। এইচএম আমির হোসেন, সে তার একটা প্রশ্ন ছিল বর্তমান সমাজে এত হিংসা, এত লোভ কেন? তাহলে এত সংগঠনে কেন এত হিংসা? তাহলে আমরা কেন সংগঠন করি? হ্যাঁ, সংগঠনে হিংসা, পীড়া, শান্তি বিনিষ্ট হচ্ছে সংগঠন করে। সংগঠন তো শান্তির প্রতীক, সংগঠন করা তো মানুষের ঐক্যের প্রতীক। হ্যাঁ, সংগঠন তো শান্তির প্রতীক। সংগঠনটা আগে করতো শিক্ষিত মানুষ, যে সর্বজন শ্রদ্ধ ছিল সমাজের, যাকে সবাই মানে, যার ব্যক্তিত্ব সমাজে প্রতিষ্ঠিত, সেই করতো সংগঠন। আর এখন সংগঠন করে ছাতা পাতা, হাতি, নেতা, সব সংগঠন। এখন লেখাপড়া লাগে না সংগঠন করতে, এখন বকলম ফাঁসিলিস্ট সংগঠন হয়েছে। টাকা নিয়ে নিয়ে সংগঠন করে এখন লাভ তো, মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে নিজের উদর পূর্তি করা যায়, অনেক কিছুই করা যায়। ছাতি মেয়ের মতো সংগঠন গজাইছে। আগে সংগঠন করতো সর্বজন শ্রদ্ধ ব্যক্তিরা, তাদের ডাকে এক ডাকে সবাই বসতো, এক ডাকে সবাই মানতো, শ্রদ্ধা করতো, এবং তারা তাদের মেধা ও কর্ম দিয়ে সমাজে প্রতিষ্ঠিত ছিলেন। তারা পকেট থেকে পয়সা খরচ করতেন। আর এখন সংগঠন করে লেখাপড়া করতে হয় না সংগঠন করতে গেলে, এখন একদম নেতা পাতি নেতা সমাজের প্রত্যেক স্তরের মানুষই সংগঠন করতে পারে। আর সংগঠন তখন লাভজনক, সংগঠন করা তখন লাভ। তোমার ছত্রছায়া ডাকবে, সবাই আসবে, সবাই সদস্য ফর্ম নিবে। এক সংগঠককে চট্টগ্রামে এক সংগঠক মানবাধিকার করেন, উনি দেখি শুধু 200 না 300 টাকার বিনিময়ে শুধু ফর্ম ফিল আপ করান আর সংগঠনের সদস্য বানান, আর কিছু দেন না, আর কিছু করেন না। তো উনি যদি বছরে যদি আমাকেও বললেন, আমার পেশালি লোক আমাকেও বলছিলেন যে আমি শেষে 200 টাকা, তো আমার তো কোনো ফাংশন নাই, আমি তো কিছু করতে পারছি না। তো ওইরকম যদি সংগঠন আমি একটা খুলে যদি আমি 500 জনকে 200 টাকা করে নিই, 300 টাকা করে নিয়ে তাকে আমি সদস্য পদ করলাম, আর কোনো কাজ নাই, তাইলে আমার কত টাকা হলো? এই সংগঠনটা এখন এরকমই হয়ে গিয়েছে। সংগঠনটা এককালে ছিল সর্বজন শ্রদ্ধেয় মানুষের, আর এখন সংগঠনটা হয়ে গিয়েছে দেবলীনা রায়। শুভ রাত্রি, খুব সুন্দর লাগছে, বা অনেকদিন পর লাইভে দেখলাম দেবলীনা রায় একদম ঠিক বলছো। এখন তো সংগঠন তো জ্ঞানী মানুষের সংগঠন, এখন তো সংগঠন হইলো পেট থেকে জন্ম হয়ে 5 সপ্তাহ 10 15 12 বছর 18 বছর থেকে সংগঠন। এখন সর্বজন শ্রদ্ধা লাগে না, এখন সংগঠন করে টানবে আর ফর্ম ফিল আপ করবে আর টাকার ফান্ড করবে আর নিজের করে, তারপর হয়তো দেশে থাকবে না, দেশ থেকে কোনদিন কোটি কোটি টাকা নিয়ে পালায়ে চলে যাবে। এটাই হলো আমার সংগঠন। তো সংগঠনে আগে ছিল ঐক্য, আগে ছিল একটা ছাতা, একটা প্ল্যাটফর্ম, একজন বটবৃক্ষের নিচে ছিল সবাই বসতো, শান্তি পেত। এখন তো বটবৃক্ষ নাই, বটবৃক্ষহীন সংগঠন। বটবৃক্ষহীন সংগঠন যেখানে আমি, সেখানে তো তোমার হিংসা, সততা প্রতিষ্ঠিত হবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে না, সেখানে শান্তি বিনিষ্ট হবে, মারামারি হবে, হানাহানি হবে। এক সময় সংগঠন ছিল শান্তির প্রতীক, আর এখন সংগঠন হয়েছে মারামারি, কাটাকাটি, হানাহানির প্রতীক। এখন সংগঠন করা হয় স্বার্থ হাসিলের জন্য। প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন আপনাকে নিয়ে একটা প্রশ্ন, আমাকে নিয়ে কি সব প্রশ্ন করেছে, যে সময়ে যে জীবন মানুষ নিজকে নিয়ে বিজি থাকে, নিজের পরিবার চাকুরি বাঁচাতে বা নিজের স্বার্থ নিয়ে বিজি থাকে, সেই সময় সারাক্ষণই আপনি মানুষের কথা ভাবেন? এই প্রশ্নটা সে করেছে। মানুষের কথা বাবা আমার রক্তে, আমি একজন শিক্ষাবিদের সন্তান, যে তার জীবন দিয়ে গিয়েছে সমাজের, যার যে ক্ষতি আমার পরিবার কোনোদিন আমার আরো 10 জেনারেশনও বোঝাতে পারবে না। ললিত বাবুর এই সমাজে জীবন দেওয়ায় যে ক্ষতিগ্রস্ত আমাদের পরিবার হয়েছে, আর 10 জেনারেশন এটা বোঝাতে পারবে না। উনি জীবন সমাজে দিয়ে গিয়েছে, তো সমাজ থেকে তিনি কিছুই পায়নি। সেরকম একটা মানুষের মেয়ে আমি, শ্রদ্ধাটুকু পেয়েছে। শ্রদ্ধা দিয়ে তো পেট ভরে না, কিছু সাপোর্ট তো লাগে। যে শিক্ষা বিস্তারের জন্য তিনি 35, 36, 37 বছরে বিয়ে করেছেন, আমরা তখন তার মারা যাওয়ার সময় কিছুই করতে পারিনি। তো এটা আমার রক্ত থেকে যায় না। আমি যে আজকে বসেছি, সত্যি বলতে কি আমার বডি ফিটই করছিল না, স্যুট করছিল না, আমি কথা বলতে পারবো কিনা। 10 বার ভেবেছি, 10 বার সাহস নিয়ে বসে গিয়েছি, কারণ আমি আবার অনেকদিন লাইভ করতে পারবো না। আমি কিছুদিন আগে একটা লাইভ করলাম, এবং আমি দেখলাম যে 3 দিনে 4 দিনে প্রায় 800 মানুষে দেখে ফেলছে। ভাবলাম যে আমার কথায় হয়তো কেউ প্রাণিত হয়, আর তোমরা তো আছোই আমার, তোমাদের জন্য আমার লাইভে আসা। তো আর সবচেয়ে বড় কথা, আমি ঘুমাই কম, আমি রাতে একটু সময় স্টাডি করি, আমার এটা দীর্ঘদিনের অভ্যাস। রাতটা আমার কাছে একটা আনন্দের, রাতে আমার খুব ভালো লাগে। আমি দিনে সময় পাই না, আমার রাতটাই সবসময় আমি এনজয় করতাম। তো সেখান থেকে আমি এটা স্টাডি করি, একটু পড়াশোনা করি, মাঝে মাঝে একটু গান শুনি, তো ভাবি যে কিছু কথা বলি, সমাজের জন্য তোমরা উপকৃত হবে। তো আমার জনকল্যাণমুখী এত ভাবনা, এত চিন্তা,
এত সাধনা, এইসবের চর্চা সময় আমি সুযোগ এইভাবে আমি বের করে নেই। আমি যেমন আজকে দুপুরে আমি ঘুমাতে পারতাম, দুপুরে বসে একটু চিন্তা করলাম কি বলবো। এই যে লাইভে আসার আগ পর্যন্ত আমি আমার 2-3টা কবিতা একটু লিখলাম, আমি লিখে পড়তে পছন্দ করি। এইভাবেই আমি আমার জীবনটাকে আমি, হ্যাঁ অনেক সময় আমার বডি ব্যালেন্স পাই না। যেমন কালকে রাতে আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল হঠাৎ করে, আমার মেয়ে বলে কি শুয়ে থাকো। আবার কালকে আবার গভীর রাতে আমার বুকটা একটা জাম লাগছিল, খুব খারাপ লাগছিল। কিন্তু আমি আজকে আবার ঠিকই, কিন্তু আজকে সারাদিন সকালে উঠে আবার আমি একটু বাজার করে সকালে কাজটা সব গুছাই দিয়ে রাতে আমার একটা লাইভে বসবো, একটা প্রিপারেশন ছিল। আমি কিন্তু ওই টাইমটা আমি রেস্ট না নিয়ে আমি ওই টাইমটাতে এই লাইভে তোমাদের এই প্রশ্নগুলো যোগাযোগ করে আমি কি বলবো একটা ফ্রেম করে আমি কিন্তু যখন আমি নিজকে প্রিপেয়ার করে আমি লাইভে বসে গিয়েছি। তো কাজ করতে হবে না, সবাই তো আর শুধু আমার কাজের বিনিময়ে টাকা নিয়ে সবার জীবন যদি প্রভাবিত হয় তাহলে এই আরেকজন কল্যাণী দেবচৌধুরীকে তো খুব দরকার সমাজে, বা একজন কল্যাণী দেবচৌধুরীর কথাগুলো সমাজে খুব দরকার। একজন আনিসুজ্জামানের কথাগুলো যেমন আমার জীবনে দরকার ছিল, একজন হাবিবুর রহমানের কথাগুলো যেমন আমার জীবনে দরকার ছিল, একজন তোমার এই শিলচরেই বলো, একজন তোমার এই যে অতীন দাস বয়োজ্যেষ্ঠ এখনো 90, ওনার কথাগুলো, একজন নিশীথ দাস, কত সর্বজন শ্রদ্ধ, আমি তো দেখেছি ওনাদেরকে। ওনাদেরকে যেমন তোমাদের দরকার, ওনাদের কথাগুলো যেমন তোমাদের দরকার, তেমন আমার কথাগুলো তো তোমাদের দরকার হতে পারে। সেই জন্য আমি আমার সুখটাকে আমি বিসর্জন দিই। তো কবিতা পড়ার প্রহর এসেছে, রাতের নিরজনে এবার দেখি আসলে কি বুঝি না আমি আজকে। এই আমার দেবলীনা খুব সুন্দর লাগছে। অনেক অনেক ভালোবাসা, তোমার ইচ্ছা ভগবান সাহায্য করবেন। তুমি শিলচর আসলে তোমার বইগুলো নিয়ে এসো। হ্যাঁ আমি ভিসা পেয়েছি। চৈতালি দাস মজুমদার দিদিভাই, খুব সুন্দর লাগছে তোমাকে। দিদিভাই তোমরা যে আসছিলা, কেমন আছে গো সুজাতা দি? চেহারাটা খুব খারাপ দেখেছি চৈতালি দি। তোমাদের আসার সময়টুকু মনে পড়লে না আমার বুক ফেটে না কান্না আসে, বুকটা চেপে আসে। ওই আনন্দযোগ্যটা কোন দিন হবে, আদৌ হবে কিনা বিশ্বাস করো। তোমাকে আমি কল করেছি, তুমি আমার কল ধরনি। কিন্তু আসিফুল শেখ, চন্দ্রিকা রায়, কেমন আছো লিপি দিদি? চন্দ্রিকা রায়, তপন বড়ুয়া ওয়াচিং, চন্দ্রিকা রায়, মোহাম্মদ শামীম মিয়া, আদাব, গাজীপুর চৌরাস্তা থেকে দেখছি শামীম। অনেক কথা বলে ফেললাম, বুঝে বলতে হয়, আমি একটি ল্যাবরেট ডিসকাশন করি। কেমন আছে লিপি দিদি? আচ্ছা আচ্ছা, রেখে দিব একটি রাত পাঠ করছি। আমার একটি রাত, কমলিনীর একটি রাত। কমলিনীর একটি রাত নিয়ে অনেকেই কথা বলেছেন যে কমলিনীর একটি রাত। আসলে কমলিনীর একটি রাত কখনো মিলেমিশে কারো জীবন ফুটে উঠেছে। এক কমলিনীর মাধ্যমে হাজার কমলিনীর কথা চিত্রিত হয়েছে। আমার জন্মভূমিটার একটা ছাপ আমার মনে ছিল। সেখান থেকে কমলিনীরা তাদের একাকিত্বের জীবন নিয়ে যে পৃথিবী থেকে চলে যায়, তাদের অনেক কিছু বলার থাকে, কিছু বলতে পারে না। তাদের সোলমেট, তাদের জীবন সঙ্গীর অনেক বিমুখতা, অনেক কিছু সে প্রকাশ করতে পারে না। তার সে দিনের কর্মের সঙ্গী হয় কমলিনীরা। অনেক সময় কমলিনীরা বানরের গলায় মুক্তার মালা হয়ে ঝুলে, অনেক সময় অস্থানে শালগ্রাম শিলা কমলিনীরা নষ্ট হয়। সবকিছু মিলেমিশে একটা কমলিনীর, একজন একটা কমেন্ট করেছিল কমলিনীর একটি রাতের 3টি পর্বে কমলিনীর জীবনের দুঃখটা, আসলে দুঃখটাই ফুটে উঠেছে। যে একজন বিধৃত কমলিনী, একজন বিস্তৃত কমলিনী, একজন পাণ্ডিত্যের অধিকারী একজন কমলিনী, সমাজের সেই কমলিনীরা কিভাবে তাদের মেধাটাকে ধ্বংস করে এবং কিভাবে তাদের মেধাটা নিয়ে এইভাবেই জীবন থেকে চলে যায়। আর অনেক মেয়ে আছে, অনেক কমলিনী আছে, তারা ওই লিমিটেড ছোট জায়গার মধ্যেই থাকে, তারাও ওটাতেই সুখী থাকে। কিন্তু অনেক কমলিনী আছে, তাদের আফসোস নিয়ে পৃথিবী থেকে যায়। সেখান থেকে কমলিনীর একটি রাত, আমি কমলিনীর একটি রাত পড়ার জন্য, আমি এই কমলিনীর একটি রাত বা কমলিনীর একটি রাত আমি কোনোদিন পাঠ করিনি, আজকে প্রথম নিয়ে বসছি। আপনারা শুনবেন, ভালো লাগবে। একটু জল খাই। আমি শুনিনি গো, তুমি কল করেছো। আচ্ছা, আবার কথা হবে চৈতালিদি, আবার কথা হবে। কমলিনীর একটি রাত, সৃষ্টি পাঠ কল্যাণী দেবচৌধুরী।
পাঠ করছি প্রথম পর্ব। কমলিনীর একটি রাত, সৃষ্টি পাঠ কল্যাণী দেব চৌধুরী। জীবনের ইচ্ছে ছিল তার সাথে গল্পে সারা রাত কাটবে, একটি রাত বা সারা রাত কাটবে একটি রাত, একটি রাত্রি। গল্প শেষ হবে না কোনোদিন। সেই রাত্রিতে একাকী তৈল প্রদীপের আলোয় তার কাছে বসবো। 17 ইঞ্চি বিছানো বিছানায়, গায়ে থাকবে তোমাল জামদানি। তার বুকে মাথা রেখে গল্পে গল্পে ক্লান্ত হবে সে। অবসাদ জড়িত লাল রক্ত চুকে করুণ চাহনি কামনা সরোবরে সে অবগাহন করিবে কিনা জানে না, তবে গল্প চলবে সারা রাত। ধীরে ধীরে তার নরম দুটো হাত পরশ বুলিয়ে শিহরণে কাঁপাবে কিনা জানে না তার কমলিনী। তার চাওয়ার মাঝে থাকবে গল্প, তার শরীর শিহরণ, দুটি গাল, ঠোঁট, বক্ষ, চুমু পুলকিত করলেও গল্প চলবে সারা রাত। চুমুতে নাভি পেটের তলদেশ স্পর্শ করবে কিনা জানে না, তবে গল্প 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 চলবে। আর কমলিনীর স্পর্শ তার শার্টের বুতাম খুলবে কিনা, অথবা ব্লাউজের বুকে নরম হাতের ছোঁয়া লাগুক বা না লাগুক, গল্প চলবে সারা রাত। একটি রাত, অনেক গল্প, দেয় না বড্ড বেরসিক মানুষটি। একটি রাত্রি উপহার তার কমলিনীর জন্য। দিল ভালোবাসা, দিল না একটি রাত, আফসোস রেখেই গেল জীবনে। দিল দিন, চেয়ে অপলক শুনত কত গল্প। রাতটা চেয়েছিল তার কমলিনী, আর বুকা কৃপণ দিলই দিল, সব দিন দিয়েছে, রাতের গল্প বলা হলো না। রয়ে গেল তার কমলিনীর মনে গল্প মাদকীয়তায় উত্তাল কমলিনী তার বিমূর্ত সমর্পণে। গল্প মাদকীয়তায় উত্তাল কমলিনী তার বিমূর্ত সমর্পণে, এটা প্রথম অংশ। কমলিনীর আফসোস থেকেই যায় এবং কমলিনীরা গল্প মাদকীয়তায় কিছু পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে, একেবারেই জীবনে না পাওয়ার দ্বন্দ্বে ছটফট করে মরে। একটি রাত দ্বিতীয় পর্বে ফুটে উঠেছে কমলিনী কি গল্প করতে চেয়েছিল, কি ছিল তার মনে, কি কথা বলতে চেয়েছিল, কত কিছু কমলিনী জানতো। কিন্তু যোগ্য মানুষের হাতে যদি বানরের গলায় যদি মুক্তার মালা পড়ে, অস্থানে যেভাবে শালগ্রাম শিলা নষ্ট হয়, সেই রকম কমলিনীদের জীবন যে নষ্ট হয়, সেই জিনিসটাই ফুটে উঠেছে। এবং এই লেখাটা যখন আমি আজ থেকে 5-6 বছর আগে লিখেছিলাম, 6 বছর আগে, একটা পার্ট শেষ হওয়ার পর মানুষ শুধু বলতো যে আরেকটা পার্ট, আর 3 পর্বে আমি শেষ করে দিয়েছি। একটা নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল মানুষজন, আমি খুব মানুষের ভালোবাসা পেয়েছিলাম। একটি রাত দ্বিতীয় পর্ব। দিনের গল্প বলা তো চলছেই প্রিয়, একটি রাত গল্পে গল্পে কাটবে। দিনের সকল আলো দিনে, রাতের গল্প বলায় থাকবে জ্যোৎস্না রাত, লুকোচুরি, জোনাকির দৌড়ঝাঁপ, স্বচ্ছ জলের শান বাঁধানো পুকুর ঘাটে বসে মনের আলপনা, অন্ধকার তন্ময়তায় বসে বুকে মাথা আর সোহাগী দীর্ঘশ্বাস, বুকে বুকে মিলন, আলতো আদর আর হাজার প্রদীপ পরশ। হয়তো থাকতো কমলিনীর হাজার চিত্রপট ওয়ালে দেওয়ালে, আর চোখ বুঝা প্রশান্ত নিঃশ্বাস, বাহুতে বাহুতে মিলন আর গল্প সারা রাত। তবে কমলিনী তার আনা ফ্র্যাঙ্কের চিঠির প্রেম, কিংবা হেরির কথা, বন্দি শিবিরে হিটলারের নস্যি বাহিনীর কথা। একটি রাতের গল্পে শারাব সুরা সাকির দরকার ছিল না, ভালোবাসার শারাবে থাকতো কলম্বাসের আবিষ্কার, আর মালকা বানু মনোমিয়ার বিয়ের ঢাকঢুলের শব্দ। হয়তোবা থাকতো টাইটানিক মাঝ সাগরে তলিয়ে যাওয়া ভাঙ্গা হৃদয়ের কথা। হয়তো কমলিনীর মাথায় চুলে বিলি কাটতে কাটতে ঘুমিয়ে দিত তার প্রিয়তমকে, আর বলে চলতো তার অনর্গল বলা। গল্পে থাকতো প্রিন্সেস ডায়নার প্রেম, দদি আলফায়েদের বুকে মাথা রাখা কাব্য, আর গল্প চলতো সারা রাত। হয়তো থাকতো নেপোলিয়নের মনের যত কথা, যুদ্ধ ময়দানে বসেও তার প্রিয়তমার মুখ, প্রিয়তমাকে লিখা চিঠি। হয়তোবা আরো থাকতো জোসেফাইনের বাসর রাতের কথা। পদ্মাবতী আলাওয়াল বলতে বলতে হয়তো কমলিনী ঘুমিয়ে পড়তো প্রিয়র বুকে, আর গল্পে হাজার প্রদীপের আলোর পরশ, প্রতীক্ষা, লক্ষ চুমুতে পুলকিত শিহরণ, মাতাল উত্তাল লুমকুপ কেঁপে ওঠা, আর নীরব সমর্পণ। যে গল্পে সমর্পণ মিলেমিশে একাকার, গল্প চলবে সারা রাত। ভালোবাসার গল্প, ছোঁয়ার গল্প, বুকে বুকে মিলনের সমর্পণের গল্প, আর কমলিনীর উজাড় করা নিরাকারে হারিয়ে যাওয়ার গল্প।
তারপর সৃষ্টি সুখে হারিয়ে আনন্দ নিস্তেজ তৃপ্তি, নিঃশ্বাসের ফুরফুরে মেজাজ, আর সবুজ চাল ইকারে বিশ্ব জয় আর বিশ্ব দেখার গল্প। গল্প চলবে এভাবেই সারা রাত, একটি রাত, শুধু গল্পের একটি রাত, বিমূর্ত কমলিনীর মন শরীর জুড়ে। কমলিনীর উজাড় করা নিরাকারে হারিয়ে যাবার গল্প, তার সৃষ্টি সুখ হারিয়ে আনন্দ নিস্তেজ তৃপ্তি, নিঃশ্বাসের ফুরফুরে মেজাজ, আর সবুজ চালিকারে বিশ্ব জয় করা আর দেখার গল্প। গল্প চলবে এভাবেই সারা রাত, একটি রাত, শুধু গল্পের একটি রাত, বিমূর্ত কমলিনীর শরীর মন জুড়ে। কমলিনী বিমূর্ত জীবনে অনুভব করেছে, বাস্তব জীবনে অনুভব করেনি। বিমূর্ত কমলিনী এইভাবে নিজকে সমর্পণ করেছিল। এম শাহানুর হোসেন দিদি, সব সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রশ্নের জবাব দিয়েছি অনেকের। কমলিনীর একটি রাত দ্বিতীয় পর্ব, আর তৃতীয় পর্বে আমি শেষ করে দিয়েছি কমলিনীর এই একটি রাত বা কমলিনীর একটি রাত, এটা পুরো আবৃত্তিকারের কণ্ঠে খুবই মানাতো। আমি তো আবৃত্তি শিল্পী না। তৃতীয় পর্বে কমলিনী বলছে, গল্পে এগিয়ে চলছে কমলিনী, প্রিয়র কাছে বলা যত শত দিন গল্প, সবই হারায় সূর্যের জোটরে, আর গহীন রাতের হাজার কথা, চাঁদ জোছনার ঝিলমিল সোহাগী চন্দন স্তব্ধ প্রকৃতি শুনছে, আর লিখে হৃদয় ডায়েরি পাতায়, কিংবা টিপ হয়ে শোভা পায় হাজার পাঠকের কপালে। হয়তো গল্প ছিল 7 বীর শ্রেষ্ঠের মনে, ছিল বঙ্গবন্ধু ও তার প্রিয়তমার মনে। কমলিনী রাতের গল্প হারাবে পেনেলুপ অডিয়াসের মনে, গল্প হারাবে নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দর করকমলে। গল্পে ছিল ভুবনজয়ী পঞ্চস্বামীর সম্মুখে রজস্বলা দ্রৌপদীর বস্ত্র হারানোর গল্প, ছিল মনস্বী কুন্তীর সর্বহারা জীবনের গল্প, ছিল বিবি আয়েশা বিবি ফাতেমার বেড়ে উঠার গল্প, কুমারী মেরির বেতালহাম আর যিশুর জন্ম গল্প। রাতের গল্প তরির হতভাগ্য মাঝি হাল ছাড়ল নৌকার, করুণ আঁকিতে কমলিনী ঘর বাঁধল জনপদে। গভীর রাতে হাজার প্রদীপ, আলোর হৃদয় বৃত্তে কমলিনী একা, প্রদীপ চন্দন ফুল দুর্বা দান হাতে একা দরজায়, তার শরীর সুবাস মৃদু বাতাস বরিয়ে দেয় পৃথিবী, সাথে ঘুরে উঠা শিউলি কুড়ানো আর অস্থির চিত্তে পড়া মুখস্থ করা শৈশবের গল্প। গোল্ডা মায়ার মাদাম করির গল্প, নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, ঈশ্বরচন্দ্রের দামোদর নদী পাড়ির গল্প, কচের প্রত্যাখ্যাত দেবযানীর প্রেম বা শকুন্তলার ঐশ্বর্য প্রজ্ঞা দুষ্মন্তের গল্প, লেনিনের মার্ক্সবাদী গল্প, রোমিও জুলিয়েটের গল্প, ক্লান্ত কমলিনী নীরব নিস্তেজ শরীর মন অবসানের গল্প, অবারিত সীমানা প্রাচীর, সব গল্প তারপর হারায় তারার জোটরে। রাতের যোগ্য প্রেমিক রয়েই গেল অযোগ্য। এভাবেই পথ চলা অনন্ত পথে নিহারিকায় হারায় কমলিনী, নিজকে উজাড় করে হাঁটছে অনন্ত অসীমের পথে। মিরেন্ডার মতো কেলিবান দৈত্যকে সাথে নিয়ে ঝড়-ঝাপটা রাতে কমলিনী একাকী, কখনো মেঘমালা হয়ে ভাসে আকাশে বাতাসে, মায়ায় ভরা চোখ মুখে আবেশ চুমুতে পূর্ণ পাত্র খুলিয়া দিয়ে গেল তার যোগ্য প্রেমিকদের হাজার দুবাহুতে। এভাবে অমৃত ঐশ্বর্য ভরা কমলিনীরা হেঁটে হেঁটে নিরাকারে হারায়, মিলে অনন্তকাল ভৈরবের সাথে। তুষারাবৃত্ত পাহাড় সৃজন আনন্দে ভরে কমলিনীর সৃষ্টি উন্মাদনা জড়িয়ে হাজার প্রেম, হাজার ফুল তারার মালা, কখনো কুপায় কখনো গলায়, সমর্পিত গভীর রাতে হাজার অমৃত মানব পদচারণায়, সুবাসিত লক্ষ্য দৃষ্টির সৃষ্টি কমলিনী নিরাকারে হারানো তৃপ্তি আলিঙ্গন, শরীর বেঁচে হাজার লোমকূপের গায়ে চুম্বন নিয়ে তার স্বপ্ন মায়ার স্বপ্নময় ওদরা, বিশ্ব প্রকৃতির চিত্র ক্যানভাস তার স্বপ্নদরা, তার স্বপ্নদ্রষ্টার বীজ বুনন আঁকা কমলিনীর শিউলি উঠানে। কমলিনীর একটি গল্প মূলত শেষ হয়েছে গিয়ে কমলিনীর শিউলি উঠানে। যে শিউলি উঠানে কমলিনী এই জায়গাটাতে আমার শৈশব এসেছে, যে আমি দরজা খুলেই দেখতাম যে শিউলি তোলা এবং তুলসী তলার উপরে একটা বিশাল শিউলি গাছ ছিল, গন্ধরাজ ফুলের গাছ ছিল, বেলি ফুলের গাছ ছিল, এবং সকালবেলা হেমন্তের সেই দরজা খুলে বারান্দার দরজাটা খুললেই উঠেই সকালবেলা গ্রামে আমি বেড়ে উঠা দেখতাম যে সে তুলসীর নিচটা সারা তুলসী তলা শিউলি ফুলে
চেয়ে আছে। মূলত কমলিনীর একটি রাত 3টি পর্বই আমার স্থান পেয়েছে শিউলি উঠানে, এবং যে কমলিনীরা শেষে যে প্রজ্ঞা নিয়ে কমলিনীরা পৃথিবীতে আসে, যে জ্ঞান নিয়ে কমলিনীরা পৃথিবীতে আসে, সংসারের বাস্তবতায় তাদের জ্ঞান বেরিশ হয়ে যায়, এবং কিছু কমলিনীরা নীরবে নিবৃত্তেই ঝরে পড়ে, এবং কিছু কমলিনী তাদের অতৃপ্ত আত্মা নিয়ে তারা জনপদে গড় বাঁধে, এবং তাদের প্রেমিকরা হয়েছে তার যোগ্য প্রেমিকের হাজার দুবাহুতে। অনেক পুরুষ তাদেরকে ভালোবাসে, তাদের মেধাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, যদিও তাদের সংখ্যা খুবই কম। এইভাবে অমৃত ঐশ্বর্য ভরা কমলিনীরা হেঁটে হেঁটে নিরাকারে হারায়, মিলে অনন্ত কাল ভৈরবের সাথে। একটা সময় তারা হারিয়ে যায়, মিলিয়ে যায় তুষারাবৃত্ত পাহাড় সৃজন আনন্দে ভরে। কমলিনীর সৃষ্টি উন্মাদনা ছড়িয়ে হাজার প্রেম, হাজার ফুল তারার মালা কখনো কুপায়। কমলিনী আত্মতৃপ্তি পায়, সে কখনো কুপায় দেয় তার চিন্তা চেতনা, সে ছড়িয়ে দেয় আকাশে বাতাসে, সে জনপদে গড় বাঁধে। সমর্পিত হয় গভীর রাতে হাজার অমৃত মানব পদচারণায়, সুবাসিত লক্ষ দৃষ্টির সৃষ্টি কমলিনী নিরাকারে হারানো তৃপ্তি আলিঙ্গন, শরীর বেজা হাজার লোমকূপের গায়ে চুম্বন নিয়ে তার স্বপ্ন মায়ার স্বপ্নময় ওদরা। একটা সময় কমলিনী বিমূর্ত কমলিনী নিজের মধ্যে নিজে সমর্পিত হয়, নিজের মধ্যেই নিজের সমর্পণটা এই বিধাতার পায় সমর্পণ। সেই জিনিসটাই আসছে কমলিনীর, যে জ্ঞানে ঐশ্বর্য ভরা কমলিনীরা কিভাবে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এবং সমাজ দিন দিন বিষবাষ্পে বিষবৃক্ষে পূর্ণ হচ্ছে, নারীর উপর অখণ্ড। এইটা একটা ধ্রুয়ের কবিতা, এটা একটা প্রতিবাদী কবিতা। এটা যে নারীদের উপরে যে নির্যাতন, যে সহিংসতা হচ্ছে, কমলিনীরা কিভাবে হারিয়ে যাচ্ছে। এক একটা প্রজ্ঞা নিয়ে এসে কমলিনীরা, মা বাবা তাকে বিয়ের পিড়িতে বসায় দিচ্ছে, এবং বিয়ে হচ্ছে, এবং শ্বশুর বাড়িতে গিয়ে কমলিনীদের এত জ্ঞান, এত ঐশ্বর্য ভান্ডার যে কোথায় হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাই এখানে এসেছে। যে একজন কমলিনী কত কিছু জানে, চাইলে কত কিছু জানতে পারে, কিন্তু কমলিনীও জানার চেষ্টা করে না। সেই জায়গাটা নেগেটিভিটি আমি কমলিনীর তুলে ধরি নাই। কমলিনীর যে এই যে এখানে অনেক কিছু এসেছে, গোল্ডা মায়ার, আমি ছোটবেলায় বাবা আমাকে গোল্ডা মায়ারের কথা বলতেন, মাদাম কুরির কথা বলতেন, সুভাষচন্দ্র বোসের কথা বলতেন। তারপরে এই যে আমি পাঠ করে জেনেছি কচের প্রত্যাখ্যান, শকুন্তলার প্রেম, দেবযানীর প্রেম, শকুন্তলার প্রেম, দুশ্মনের প্রেম, লেলিনকে জেনেছি, রোমিও জুলিয়েটকে জেনেছি। এই 3টা পার্ট পড়েছেন যারাই পড়েছেন, বিশেষ করে শওকত ওসমানের কথা না বলে না হয়। তারপরে দেবপ্রিয় বড়ুয়া, অনেকেই এত, তারা আমাকে কি বলবো, তাদের কমেন্টস গুলো আমি খুঁজে খুঁজে বাইর করবো। এত সুন্দর সুন্দর কমেন্টস তারা দিয়েছেন আমার লেখার উপরে। অনেকেই দেখি যে 2-4 লাইন লিখে অনেকে বলেন যে অনেক কিছু বিশাল লিখলেই কবি হওয়া যায় না, বড় বড় কিছু লিখলেই কবি না। ওনারা আদৌ কোন ক্যাটাগরির কবিতে পড়েন আমি জানি না। ওনারা কি কেউ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, বড় বড় লেকচার দেন লাইভে এসে? ওনারা কি কেউ কোনোদিন নোবেল প্রাইজ পেয়েছেন? ওনারা যে কারো লেখা, অনেকেই বলেন যে কবিতা লিখলেই নাকি কবিতা হয় না, বড় বড় একটা কিছু লিখলেই এটা আপনার কবিতা হলো না। আরে তোমরা কি সেরকম স্বীকৃতি পেয়েছো? আমি মনে করি প্রত্যেক মানুষের প্রত্যেক সৃষ্টি ভালো সৃষ্টি, যদি এটাতে গভীরতা থাকে। সৃষ্টি কারটা কবিতা হলো, কারটা কবিতা হলো না, আমি এই সমস্ত বিচারে কোনোদিন যাই না। আর আমি নিজকে কবি বলি না। তবে অনেকেই দেখি ইদানিং অনেক কথা বলেন লাইভে এসে, অনেকেই বলেন যে বড় বড় কিছু লিখলেই কবিতা হয় না। আমার শওকত ওসমানের মতো মানুষ আমাকে লিখেছেন, তুই কি লিখেছিস? আমার এইগুলাতে যে কমেন্টস তিনি দিয়ে গিয়েছেন, আমাকে একদিন বলেছিলেন যে তোর সামনে তো কি বলবো, এগুলো বারবার বলেছি। আমাকে এমনও বলেছেন যে কল্যাণী দেবচৌধুরী ভাসমান আকাশে সাঁতার কাটে হংস মিথুনের মতো পানি ছাড়া। তো কল্যাণী দেবচৌধুরীর সৃষ্টিতে এইটাই বুঝাতে চেয়েছে যে কমলিনীরা একদিন সব না পাওয়া নিয়ে বিমূর্ত সমর্পণ হয়ে বিধাতার পায়ে, এবং সে ক্ষুদ্র গণ্ডি তার গড়, তার পরিবার পরিজন থেকে বের হয়ে তার জনপদেই গড় বাঁধে। ধরে নাও আমি একজন কমলিনী, আজকে আমি আমার ক্ষুদ্র গণ্ডি আমার গড় থেকে বা বের হয়ে আমি কিন্তু জনপদেই গড় বেঁধেছি। আমি কিন্তু 2 দিন পর তোমাদের সাথে লাইভে আসি, এটি আমার জনপদে গড় বাঁধা, জনপদেই গড় বাঁধে। আর এর চেয়ে বেশি তো কিছু আশা করতে পারি না। আর রাষ্ট্রীয় অবকাঠামো শক্ত মজবুত হইলে আমরা কিছু আশা করতে পারি। রাষ্ট্রীয় অবকাঠামো শক্ত মজবুত যতক্ষণ না হবে ততক্ষণ নারীর প্রতি সহিংসতাও কমবে না, আইনের শাসনও প্রতিষ্ঠা হবে না। সব প্রশ্নের জবাব, যে যত প্রশ্ন করেছেন সব প্রশ্নের জবাব এখানেই, যে একটা দেশ, একটা জাতি উন্নত হয়, রাষ্ট্রীয় কাঠামো, আইন শৃঙ্খলা, প্রশাসন যখন শক্ত হয়, সব সাইডেই তখন সুন্দর হয়ে যায়। তবে আমরা আশাবাদী। আমরা স্বাধীনতা তো 50 বছর হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করতে হবে জানি না, আদৌ আমরা দেখে যেতে পারবো কিনা জানি না। তবে ইদানিং কিন্তু অনেক আশাবাদী স্বপ্ন দেখছি, এবং সবচেয়ে বড় কথা, সব নিন্দুকের মুখে ছাই দিয়ে তো পদ্মা সেতুর উদ্বোধন হয়েই যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে কত বড় একটা পজিটিভ সাইড। যমুনা সেতু হলো, পদ্মা সেতু হলো, আর কি চাই বাংলাদেশে? এখন 25-30টা জেলার ভাগ্য খুলে যাবে, পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। এর চেয়ে শ্রেষ্ঠ পাওয়া। এবং সবচেয়ে বড় কথা, কমলিনীর একটি রাত, এটি শিউলি উঠান আমার 4র্থ বইটা আমি ডেডিকেট করেছি, উৎসর্গ করেছি প্রাণ প্রিয় পরম শ্রদ্ধার পৃথিবী বিখ্যাত নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বইটা আমি উৎসর্গ করেছি।
কমলিনীর একটি রাতে যে জিনিসটা গল্পে যে গল্পে এখানে বীরশ্রেষ্ঠ আসছেন, বঙ্গবন্ধু আসছেন, তার স্ত্রী প্রিয়তমার কথা আসছে, সুভাষচন্দ্র আসছেন, দ্রৌপদীর কথা আসছে, মনস্বী কুন্তির কথা আসছে, তারপরে রোমিও জুলিয়েটের কথা আসছে, আনা ফ্র্যাঙ্কের চিঠির কথা আসছে, দদি আলফায়দের কথা আসছে, ডায়নার কথা আসছে, মালকা বানু মনোমিয়ার কথা আসছে, চট্টগ্রামের মালকা বানু মনোমিয়ার কথা, মানে সব এই জিনিসটা দিয়ে এটা পেনিলুপ হুমারের ইলিয়াস ওডিসির কথা আসছে, তারপরে মেরিন্ডা যে ক্যালিবান শেক্সপিয়ারের কথা আসছে, শেক্সপিয়ারের টেম্পেস্টের কথা আসছে, টেম্পেস্টের মেরিন্ডা ছিল একমাত্র মেয়ে তার বাবার সাথে, এবং সাথে তাদের একটা দৈত্য ছিল এবং সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে বৃষ্টিতে পড়েছিল এবং ক্যালিবান দৈত্য, এই মেরিন্ডা একটা পুরুষকেই দেখেছিল ক্যালিবানকে, একটা দৈত্য সবসময় প্রোটেক্ট করে রাখতো, সেই শেক্সপিয়ারের নাটকের কথা আসছে, অনেক কিছুই আসছে এখানে। বুড়ি শিউলি উঠানো, ওই যে এখানে একটা কথা আসছে, তার শরীর সুবাস মৃদু বাতাস পরিয়ে দেয় পৃথিবী, যেমন আজকে আমার পিছনের খোলা জানালা, আমার গায়ের গন্ধ, আমার পারফিউম দিয়ে বসেছি, কিন্তু পিছনে এই যে পৃথিবীটা পরিয়ে দিচ্ছি আমি, কিন্তু এই যে আমি পর্দাটা তুলে দেখাচ্ছি একটু, যে পর্দাটা সরাই দিই, পর্দাটা সরাই দিলাম, বড়িয়ে যাচ্ছে পৃথিবী, আর সাথে যে শিউলি উঠান তার অস্তিত্বের চিত্তে পড়া মুখস্থ করা, যে অস্থির চিত্তে বুড়ি যে অস্থির চিত্তে পড়া মুখস্থ করা, এটা কিন্তু আমার শৈশব, বুড়ি উঠে যে পড়তাম পাগলের মতো অস্থির চিত্তে পড়া মুখস্থ করা, সবকিছু মিলেমিশে আমার জীবন, সমাজের নারীদের জীবন, সমাজের বঞ্চিত নারীদের জীবন, একটা শিক্ষিত মেয়ে কিভাবে নিজকে সমর্পণ করে তার না পাওয়া না শূন্যতা, তার সাপোর্টিং সংসার জীবন, সবকিছু মিলেমিশে কমলিনীর একটি রাত, যেদিকে পাওয়া যায় সেদিকেই ফেলা যায়, শেষমেশ কমলিনীরা ডিভোর্স দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, কমলিনীরা নিজের কেরিয়ার ভাগ্য ফিরিয়ে নেয়, কমলিনী ডিভোর্স না দিয়ে নীরবে সংসারে থেকে তার সমস্ত তার আফসোস সে বিমূর্ত সমর্পণ হয়, সে তার এই জগৎ নিয়ে বেঁচে থাকে, সেখানে কমলিনীর একটি রাত বিভিন্নভাবে, কমলিনীর একটি রাত এই আজকে প্রথম আমি বললাম, এবং এইটা এই কমলিনীর একটি রাত এইটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে বহুভাবে বিভিন্ন জন যারা এই ছাপা যখন ফেসবুকে পড়েছেন, তখন তো টাইপ করা, তখন তারা অন্যভাবে নিয়েছেন লেখাটা, তাদের এত ভালো লেগেছে এবং তারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমি কমলিনীর একটি রাত 3টি পর্ব নিয়ে একদিন আসতে লাগবে, তো আজকে তো আমি হঠাৎ করেই আসছি, এটা এত আমার প্রস্তুতি ছিল না, আরেকদিন আমি 3টি পর্ব নিয়ে আমি আসবো। লাইভটা শেষ করে দিব, বেশি কথা আর বলবো না। অসাধারণ অনন্য জিএসটিভি বিকাশ সরকার, শিল্পী চৌধুরী, শাহানুর হোসেন, অনেক এত মানুষই কিভাবে আমার লাইভ দেখে 2 দিনে 3 দিনে 700-800 মানুষে দেখে ফেলে, কিন্তু কমেন্টস একটা মানুষ একটা মতামত দেয় না, প্রাণ মানে এদের কি অন্তর নাই, এদের কি প্রাণ নাই, একটা কমেন্টস দিয়ে একটা মানুষকে অনুপ্রাণিত করেন, আমি অবাক হয়ে যাই। যাই হোক, আমি আমার প্রথম কাব্য, আমি 4র্থ কাব্য থেকে কমলিনীর একটি রাত পাঠ করলাম, প্রথম কাব্য থেকে একটা কবিতা কি 2টা কবিতা পাঠ করে আমি রেখে দিচ্ছি, আজ রাতটাই কবিতা, এবং পিছনের এই যে পুরো রাতটাই আজকে আমার রাতটা আসছে, রাতের স্নিগ্ধতা আসছে, প্রকৃতি আসছে, যদিও শহর, পাখির করতাম নাই, সবুজের হাতছানি নাই, বিভিন্ন পাখির ডাক নাই রাতের। আরেকটা কবিতা, মূল্যায়ন গীত বিলিও আকাশের গায়ে, এটা আমার প্রথম কাব্যগ্রন্থের সর্বশেষ কবিতা পাঠ করছি। যেদিন আমি বাবার হাত ধরে হেঁটেছি, প্রীতিলতা, বিজয়লক্ষ্মী, ইন্দিরা, চন্ডিকা, বেনজির, সোনিয়া, ভিক্টোরিয়ার কথা শুনেছি, যেদিন কলাপাতা রঙের ঘাগরাটি পরে হাঁটুর নিচ থেকে ঘুরাতে চেয়েছি, মায়ের সীতাহারে হাতে বাউটির শব্দে বুকে ঠাকুরমার গুজে দেওয়া পান, স্কুলের গেট থেকে আচার কিনে লক্ষ্মী পূজার দিনে পায়ে আলতা পরে পুরো বাড়ি হেঁটেছি, আনমনে শেষেই শৈশবে এনায়েত হোসেন স্যারের ইংরেজির ক্লাসে পড়া আদায়ের পর ক্লাসে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ডেস্কে বৃত্ত এঁকেছি, শেষেই শৈশবে যেদিন আমি এক্কা দুক্কা খেলেছি, ঘুমের ঘুরে পরিদের সাথে হেসেছি, কেঁদেছি, কথা বলেছি, মায়ের পাজরে পাহারায় থেকেছি, মুখে দুধের বোতলের নিপুল নিয়ে চপচপ শব্দ করেছি, সেদিনও আমি তোমাকে চেয়েছি, জন ডাল শেলি কিটসের কবিতায় আমি তোমাকে পেয়েছি, আমার হারমোনিয়ম কীর্তন ভজন ধরেছি, পূজারিনী মীরা মন্দিরে জাগে কোথা তুমি গিরিধারী গান গেয়েছি,
শৈশব কৈশোরের সন্ধি পূজায় শাড়ি পরে মাতৃত্বের স্বপ্ন বুনেছি, মাতৃত্বের স্বপ্ন রচেছি। যেদিন তোমার পূজায় আমার শরীর তনু মন ঠোঁট কণ্ঠ কেঁপেছে, আমি তোমাতেই রাসলীলা সেরেছি। যে দোল পূর্ণিমার ঝুলন দুলায় দুলেছি, সেদিন তুমিও ছিলে মাঝারি বয়সের উদীয়মান যুবক। জানো তুমি, তাই তো তোমাকে চেয়েছি। তোমার চওড়া বক্ষে আমার জীবনে লাল বেনারসি বুনেছি। যেদিন নাওনি আমার বাগানে ফুটা প্রথম নাইট কুইন। ফিরিয়েও দাওনি, তবে আমি রেখেছি ফুলটি যতনে হৃদয় ডালাতে। আজ যখন চেয়েছো জীর্ণ শীর্ণ বড় অসময়ে বাসি হলেও প্রথম ফুলের কলিটি লাগাতে তোমার পূজায়, প্রতীক্ষায় দিনহীন এক ভিখারি, এক ভিখারি। কিশোরা পান করেছো তুমি, কি আতর তোমার গায়ে, কোন এনেস্থেশিয়ার শক্তি বলে আজ তুমি আমায় চাও। সাজ বেলায় যাব সমুদ্র স্নানে, হেরিব লাল সূর্য ডুবা সমুদ্রের গায়ে। আজ আমার সোনার তরী বন্দরের কিনারায়, জড়িয়েছি ডুবছি বাসছি স্বপ্ন স্বপ্ন মাদকতায়। দেখছি দুহাত বাড়িয়ে নীরবে ডাকছ আমায়। শস্য পরিমাণ জায়গা যেটুকু বাঁচিয়েছি, তা তুমি নাও হৃদয় রতন আমার পূজারী। তোমার হৃদয় প্রতিমার মূল্যায়ন গীত লিখো তোমার কলমের কালিতে আমার তরে। যেদিন আমি থাকবো না, তা বিলিও আকাশের বিশালতায়। কিশোরা পান করেছো তুমি, কি আতর তোমার গায়ে, কোন এনেস্থেশিয়ার শক্তি বলে আজ তুমি আমায় চাও। সাজ বেলায় যাব সমুদ্র স্থানে, হেরি লাল সূর্য ডুবা সমুদ্রের গায়ে। আজ আমার সোনার তরী বন্দরের কিনারায়, জড়িয়েছি ডুবছি বাসছি স্বপ্ন স্বপ্ন মাদকতায়। দেখছি দুহাত বাড়িয়ে নীরবে ডাকছ আমায়। শস্য পরিমাণ জায়গা যেটুকু বাঁচিয়েছি, তা তুমি নাও হৃদয় রতন আমার পূজারী। তোমার হৃদয় প্রতিমার মূল্যায়ন গীত লিখো তোমার কলমের কালিতে আমার তরে। যেদিন আমি থাকবো না, তা বিলিও আকাশের বিশালতায়। চেষ্টা করেছি বইয়ের মধ্যে থাকার, চেষ্টা করেছি জ্ঞানের মধ্যে জীবন কাটিয়ে দেওয়ার, চেষ্টা করেছি মেধার মধ্যে থাকার, চেষ্টা করেছি, অপেক্ষা করেছি সেই দিনের, যেদিন আমার সময় আসবে সেই দিন আমি জনসম্মুখে আসবো, যেদিন আমার সময় আসবে কথা বলার, আমি সাহস অর্জন করতে পারবো, আমি যোগ্য হব। আমি যোগ্য হইনি, আমি এখনো যোগ্য হইনি। প্রতিদিন মনে হয় আমি অযোগ্য। প্রতিদিন আমি একটা ছোট্ট একটা মানুষ থেকে আমি শিখি। আজ আমার 1 মাস আমার ঘরে মেড নাই, আজকে 3-4 দিন একটা মেড আমার ঘরে এসে কাজ করছে, একটা বয়স্ক মহিলা। তো আমার মেয়ে অনেক সময় বলে, মা আগের মতো মানুষ, আগের মানুষটা যে বিট্রে করে অন্য জায়গায় কাজ নিয়ে নিছে তার মতো হয় না। বলি, মা উনি নিচ থেকে এসেছে, উনি একজন বয়স্ক মানুষ, উনি থাক। আমি আজকে সন্ধ্যাবেলা তাকে বুঝিয়েছি। আমি ওনার কাছ থেকে, এই মানুষটাকে 3 দিন যাবত দেখতেছি যে আমার এখানেই কাজ করেন, ওনার থেকেও আমি শিখি। আমি 3 দিন যাবত আমি তাকে নাম ধরে ডাকি। আমার চেয়ে বয়সে হয়তো 1 বছরের বড় হবেন, কিন্তু নাম ধরে ডাকি, কিন্তু তুমি করে বলি। কিন্তু আমার প্রতি মুহূর্তে মনে হয় যেন যে সে আমার কাছে নিজে এসে বলেছে যে আপনার করে মানুষ নাই। আমি আমার মেয়েকে বলি, না মা, তাকে বাদ দিও না। বলে কি ঠিক আছে, 1 মাস 2 জনকে দেখি। আজকে সন্ধ্যাবেলাও বলেছে, বলছে তুমি তো অফিস করো, আমি আছি তো, তোমার কয়জন লাগে, আমি আছি তো, সে আছে আমি আছি। তো এইরকম আমি না প্রতিটা মানুষ থেকে আমি নেই, আমি শিখি। আমি কোনো যোগ্যতা অর্জন করতে পারিনি। আমার মনে হয় যে প্রতিটা ছোট মানুষ থেকে আমার শেখা উচিত, শিখি। সেখান থেকে আমি মনে হয় যেন একটা সময় আসবে আমার জীবনে, আমার সাধনার প্রয়োজন, আমার দীর্ঘ একটা প্রক্রিয়ার প্রয়োজন, আমি তপস্যার প্রয়োজন, তারপর আমি জনসম্মুখে আসবো। হ্যাঁ, আমি রোডঘাটে কাজ করেছি, আমি রাজপথে কাজ করেছি, আমি রাজপথের আন্দোলনে কাজ করেছি, আমি মে দিবসের আন্দোলনে রাজপথে ছিলাম, আমি যুদ্ধাপরাধের বিচারে রাজপথে ছিলাম, আমি আইনজীবীদের ময়দানেও ছিলাম। আমি সব জায়গায়, আমি রাজপথের, স্কুলের, ইউনিভার্সিটি জীবনেও, স্কুল জীবনেও পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। কিন্তু যে দীর্ঘক্ষণ ব্যাপী একটা কিছু বলা বা একটা কিছু জ্ঞান দেওয়া বা উপদেশ দেওয়া, সেই যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। কিন্তু মনে হয় যেন এখন সময় এসেছে। অনেক সন্তান বলে আপনার কথা শোনার জন্য বসে থাকি, সেই জন্যই আমি কথা বলি, আসি। না হয় আমার কোনো যোগ্যতা নেই। আর অনেক কথা বললাম, ভুলভ্রান্তি মাফ করে দিবেন। আলো আধারের নীরব যুদ্ধে আরেকটা কবিতা, এটা আগে পাঠ করেছি। কার কপুলের উপর বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি ভিজিয়েছিল তোমার ময়ূরপুচ্ছ দুটি গরদের পাঞ্জাবি।
কার বুকের অব্যক্ত হাহাকার খুলে দিয়েছিল তোমার বিশাল বক্ষে রাখা সিন্ধুকের তালা, আর বুকের পাঞ্জাবিতে আটকানো স্বর্ণের বোতাম তা কি খুলেছিল আপনা আপনি? বলো প্রিয়, সে কি আমি, শুধু আমি? তুমিও তো জানো সে যে আমি। আজ হেরিব তোমার শাশ্বত চিরন্তনী রূপ, আমার প্রাণ হরা মুচকি আসি, হিসাব নিকাশে মাপা মাপা কথা বলা। পুকুর খনন করতে চেয়েছিল যে প্রতিমা, পূর্ণতা পায় সাগরে। রাজা দিয়েছিল পানির তরে তার রানীর প্রাণ। আমার চোখের পানির গভীর বন্দরে নাই কাহারও আনাগুনা। নীরব নির্জন বাসমান জাহাজে কাঠের কেবিনে, জাহাজের সার্চ লাইটের আলোর ভিড়ে তোমার আমার বাসর। মধুচন্ডিমায় আমি বাসাবো বেলা সাগরে, গাঁদা ফুলে আচ্ছাদিত দুলনায় দুলিব দুজন। মাস্তুল ধরে জাহাজের ছাদ, ভোজনের তালিকা সাজাবো কুড়াল রূপচাঁদা লবসারে। আমার উদ্যানে গোলাপ বেলি রজনীগন্ধা চন্দ্রমল্লিকা ডালিয়া গন্ধে সৌরভ ছড়াবে। আমাদের হাতের ছোঁয়া পানি হবে গোলাপ জল, পাউডার তৈল স্নতে করিব সিঞ্চন। অদর নিতম্ব তোমার চুমুতে পুলকিত হব, তোমার বুকের পাজর হবে আমার বালিশ। প্রশান্তির ঘুম, নিঃশ্বাসের গরম বাতাস গামিবে তোমার বুকের লুম। ঝড় ঝড় বৃষ্টিতে আমার একা করে চাদরে মুড়িয়ে দিবে আমার ক্লান্ত দেহ। মশার ভয়ে কাটাবে মশারি, গভীর রাতে আমার তৃষ্ণা মেটাতে এক গ্লাস পানি রাখবে আমার শিওরে। আমার শতক্ষণ কেড়ে নিয়েছে যে পাষণ্ডরা, তোমার প্রেমে বেশি একদিনের শিখি পাল্লায় মেপে পরাভূত করব পাশে থেকে জন্ম জন্মান্তরের আলো আধারের নীরব যুদ্ধে। সেই চাওয়া, সেই শাশ্বত চাওয়া, এমন একজন মানুষকে জীবনে পাওয়া যে ইনার এক্সিস্টেন্সের চাওয়া। আমরা একজনের সাথে চলি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তারপরও আমাদের অন্তর আত্মা, শাশ্বত আত্মা, ইনার এক্সিস্টেন্স আরেকজনকে খুঁজে খুঁজে ফিরে খুঁজে বেড়ায়। সেই ইনার এক্সিস্টেন্স তুমি নিজের মধ্যে থেকে বিমূর্ত ভাবনায় কথা বলা, বিমূর্ত মানুষের সাথে চলা, প্রতি সময় একটা বিমূর্ত মানুষকে থাকা, নিয়ে চলা, তার সাথে কথা বলা, তার সাথে মনের ডিপ্রেশন কাটানো, মনের ভাব কাটানো, তার সাথে একটা পরিকল্পনা করা, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের লড়াই, নিজের সেই মানুষ দেবতা। একজন মানুষের, পুরুষের থাকে একজন মানবী, একজন মানুষ মানবী, আর একজন নারীর থাকে একজন মানুষ দেবতা, তাকে বলে ইনার এক্সিস্টেন্স। এবং সেখানে আমাদের বিমূর্ত সমর্পণ, এবং এই সমর্পণটাকে সহজিয়ারা বলছেন যে এই সমর্পণটাকে তারা বলছেন যে সহজিয়ারা যে এই সমর্পণটাই হলো যে মিলেমিশে সেই যে তোমাতেই আমি রাসলীলা সেরেছি। ভগবান শ্রীকৃষ্ণের সাথে যায় যে 1600 গোপিনী রাসলীলা সেরেছিলেন, তারা কি ভগবানের শ্রীকৃষ্ণের সূর্যায় গিয়েছিলেন? সূর্য সঙ্গিনী হন নাই, ভগবানের পায়ে, ঈশ্বরের পায়ে নিজকে বিমূর্ত সমর্পণ। এই যে প্রতিটা নারীর সাথে ভগবান মিলিত হয়েছিলেন বিমূর্ত ভাবে, কাল্পনিক যে সমর্পণ, সেই বিমূর্ত সমর্পণে ইনার এক্সিস্টেন্সের মানুষ দেবতার সাথে কথা বলা। যে আমার শতক্ষণ কেড়ে নিয়েছে যে পাষণ্ডরা, তোমার প্রেমে বেশি একদিন এসে কি পাল্লায় মেপে পরাভূত করবো পাশে থেকে জন্ম জন্মান্তরের আলো আধারের নীরব যুদ্ধে। এই ইনার এক্সিস্টেন্সের মানুষ দেবতা, এই ইনার এক্সিস্টেন্সের মানুষ দেবী। আমাকে দেবী ডাকে না অনেকে, আমাকে বাচ্চুভাই চট্টগ্রাম থেকে দেবী ডাকে, আমাকে সাজেদা ঢাকার কবি, উনি আমাকে 11-12 বছর আগে আমাকে দেবী নাম দিয়েছিলেন। তো এই যে আমরা যে কোনো পুরুষের হৃদয়ে আমরা যে দেবীর আসনে থাকি, যে এই যে কিন্তু আমাদেরকে কিন্তু কেউ পাচ্ছে না। আমাকে অনেকেই ভালোবাসে, অনেকে আমার সাথে যখন ভালোবাসার অভিনয় করে দিই, একটা কথা বলে, আমি সাথে সাথে ব্লক করে দিই, কতজনের মনোরঞ্জন করবো, কিন্তু আমি জানি তারা আমাকে ভালোবাসে। আমি হয়তো তাদের অনেকেরই হৃদয়ে একটা ভালোবাসার একটা মানুষ। যে এই যে মানুষের হৃদয়ে, কিন্তু তার কিন্তু সংসার আছে, আমার কিন্তু সংসার আছে, অনেক পুরুষকেও আমার ভালো লাগে। এই যে কল্পনা, এই যে না পাওয়ার মধ্যে যে পাওয়ার একটা আনন্দ বা ইনার এক্সিস্টেন্সে ধারণ করা, এইটাই হলো যে ঈশ্বরের কাছে সমর্পণ। আর সাজিব চৌধুরীর প্রশ্নের উত্তরে এটা এক ধরনের প্রেম। তো সব জায়গায় প্রেম আছে। প্রেম ছাড়া মানুষ শূন্য, প্রেম ছাড়া মানুষ পাথরে প্রেম থাকে না, রক্ত মাংসের শরীরে মানুষে প্রেম থাকে। তো অনেকক্ষণ হয়ে গেল, এবার উঠে যাব। আমার রবীন্দ্রনাথের 2টা লাইন এসে দিয়ে শেষ করে ফেলবো। যে আমার কবিতায় আমি অ্যাড করেছিলাম রবীন্দ্রনাথের লাইন, প্রশ্ন করেছি সেলিব্রিটিকে। আরেকটা কবিতা পাঠ করছি, প্রশ্ন করেছি সেলিব্রিটিকে। এই কবিতার শেষে রবীন্দ্রনাথের 3-4টা লাইন আছে, আমি রবীন্দ্রনাথের লাইন উল্লেখ করে এখানে অ্যাড করেছিলাম। আর 2011 সালের ডিসেম্বরে এই বইটা আমি সৃষ্টি করেছিলাম, আর 2012 সালের বই মেলায় প্রকাশ হয়েছিল, ঢাকা বাংলা একাডেমির বই নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন হয়েছিল এই বইটা। এই কবিতাটা পড়ে আমি শেষ করে দেবো। আমার ইবি কিবি চিল্লাচ্ছে, ওরা দরজা বন্ধ, এসি চালায়, ওদেরকে আমি রাখছি। আর আমার মেয়েটা আজকে কাজে একটু বাইরে আসতে একটু রাত হবে, তো আমি এই কবিতাটা পাঠ করে শেষ করে ফেলবো। প্রশ্ন করেছি সেলিব্রিটিকে, শিরোনাম আর সৃষ্টি ও পাঠ কল্যাণী দেব চৌধুরী। প্রশ্ন করেছি সেলিব্রিটিকে। এই সেলিব্রিটি আমার জীবনে একজন ছিলেন, এবং এটা বাস্তব ঘটনা। তো সেখান থেকেই আমার এই সৃষ্টিটা আসছে। তোমার দরজা বন্ধ, মন ভালো নেই আমার,
কষ্টে চোখের জলে ভিজে আমার বালিশ, বন্ধ করেছি আমার ঘরের দরজা আনমনে। একা হাঁটি গৃহে, রচি আমার অনুভব গীত। আমার কাদার সময় তোমাতে হারাই, অতি প্রাকৃত কাদা, বেবনা গ্লিসারিন মাখানো। চোখের পানি ঝরনার মতো গড়ায়, বুক ভিজে। আমি হাসি, ডুবি, ভাসি, হারাই সাঁতারে। চৈত্র পরবের ফুলবিউর সাজে 28 জাতের সবজির গন্টে। আমার চিড়া মুড়ি, নাড়ু, সন্দেশ, মিঠাই, কালিয়ায়, রুই মাছের কালিয়ায়, জিলাপি, নিমকি, রসগোল্লা, দধিতে থালা সাজিয়ে প্রতীক্ষায় থাকি উত্তরীয় হাতে। মুসলিম হলের মঞ্চ থেকে যখন নেমেছিলে, বিড়ে কাছে এসে হাতটি পিঠে রেখে জড়িয়েছিলে। প্রশ্ন করেছি সেলিব্রিটিকে, যদি কেউ কিছু ভাবে। উত্তর শুনে বিস্ময়ে চেয়েছি তোমার পানে। কেন কেন, কে কি ভাববে? আমি কি যাত্রার সাথে কথা বলছি? দৈন্য হয়ে ভেবেছি আমি তোমার পরশ পেয়েছি। বৈশাখী মেলার জারি সারি বাটিয়ালিতে তোমাকে খুঁজেছি আমি কান্তাজির মন্দিরে। প্রণমী যখন তোমাকে চেয়েছি, শীতের রাত্রে গায়ের উষ্ণতায় ভেজা বালিশটি শুকিয়েছি। বরফ জমা বুকে কষ্ট নিঃশ্বাসে। তুমি তো জানো, তোমার টেলিফোন বন্ধ মানে তুমি অসুখী। ফিরলে দেশে 5 নভেম্বর, ক্রমশ আজ 6 দিন। আমি চেষ্টা করেই চললাম, টেলিফোন বন্ধ, হঠাৎ কেন বাংলে রীতি। প্লেন থেকে নেমেই ফোন করেই তো জানিয়েছে এতদিন। কল্যাণী, আমি ফিরেছি। গ্রিন লাইন চলছে চট্টগ্রামের পথে, সিট A3, 16/11/2011, বিকেল 4টায়। হঠাৎ টেলিফোন, একই তোমার কণ্ঠস্বর। এত অসুখ তাই তো? থাক, তোমার ফোন অন হলো। আমার বরফ গলে, ধরিত্রী ভিজে, আমি হালকা হই। কার্বন ডাই অক্সাইড নিমিশে পালায়, অক্সিজেন আমার ভুবন ভরে। মুকুলিকা ঘুরে কলি মেলে, আমার জোড়া কবুতর উড়ে আকাশে। পাখির খাঁচার দরজা খুলে যায় আপনাতে। আমার গুড়ি ছোঁয় নীল দিগন্ত আকাশ, আর আকাশে কালো ঢাকা মেঘ লাল, নীল, সাদা, হলুদ, সবুজ, বেগুনি, খয়েরি বেলুনে রঙিন হয়। আমি চট্টলার বুকে নিদ্রা দেবীর কুলে মধ্য রাতটুকু পার করি তৃপ্তিতে। আমি চট্টলার বুকে নিদ্রা দেবীর কুলে মধ্য রাতটুকু পার করি তৃপ্তিতে। তোমার বিছানায় কুলে মাথা রেখে, তোমার গায়ের গন্ধ, রবি ঠাকুরের কবিতা ও গান কণ্ঠে। মম জীবন যৌবন, মম অকিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশিদিনী নিসম। কিংবা ঝুলিওতে দিলেম তুলে ছোট্ট একটি কণা, যবে পাত্রখানি গড়ে এনে উজাড় করে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিকারী রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 1 মিনিট, আমার দরজাটা একটু নক করছে, 1 মিনিট দেখে এসে বিদায় নেব। বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জানালা খোলা, অনেক রাত হয়ে গেছে। সামনের রুমে বসে কথা বলছি। ডিএস চমৎকার চমৎকার, অনেক ভালোবাসা। তো সবার জন্য, মেয়ে আমার জন্য গোলাপ নিয়ে আসছে, সবার জন্য গোলাপের শুভেচ্ছা। শুভরাত্রি। দরজা খোলা। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, হয়তো অনেকদিন আবার লাইভে, কিছুদিন আবার আসবো না। আর গোলাপের সাথে সাথে আমার বাবুটা চলে আসছে আমার পাশে। বাবুটাকে নিয়ে বলি, অনেক বাবু, এই যে এই যে এই যে দেখো, এই যে ফুল দাও, ফুল দাও, ফুল দাও। এই যে গোলাপের শুভেচ্ছা আমার ইবি বাবুর, ইবি ঘুমাচ্ছে, আমার কিবি বাবুর শুভেচ্ছা। এই যে কিবি, দেখো দেখো দেখো, টাটা দাও, বাই বাই দাও সবাইকে, সবাইকে বাই বাই দাও। এই যে শোনাও, এই যে একটু দেখে নাও।
একটা গান শোনাও। আজকে গান না, আজকে গানের কোনো চিন্তা করে আসি নাই, তবে এই যে যাও যাও। কিবি শুভরাত্রি, কিবি শুভরাত্রি সবাইকে। কিবি আমাকে ফুল দিয়েছে, কিবি আমাকে ফুল দিয়েছে, যে ফুল নিয়ে আসছে আমার জন্য, কিবি আমার জন্য ফুল নিয়ে আসছে। কিবি কি ফুল, সবাইকে ফুলের ফুলটা সবাইকে দিলাম। আর সবচেয়ে বড় কথা, লাইফটা আমি উৎসর্গ করলাম আমার জন্য দাদা শিক্ষাবিদ অধ্যক্ষ ললিত মোহন দে আর আমার গর্ভধারিণী গৌরীদেবকে আমার আজকের লাইফটা উৎসর্গ করলাম। প্রথমে উৎসর্গটা বলা উচিত ছিল, উৎসর্গটা বলা হয়নি। আর এই রাতের স্নিগ্ধতা নিয়ে আমি বিদায় নিচ্ছি। গোলাপের সবাইকে গোলাপের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গোলাপটা রাখতে ইচ্ছে করছে না। আজকের লাইফটা উৎসর্গ আমার জন্মদাতা শিক্ষাবিদ অধ্যক্ষ ললিত মোহন দে আর আমার জন্মদাত্রী গৌরীদেব, তৎকালীন আরিয়ামজাদ স্কুলের পরিচিত মুখ ছিলেন, তিনি পরিচিত ছাত্রী ছিলেন গৌরীদেব। মৌলভীবাজারের স্কুল থেকে মেট্রিক পাস করেছেন আমার মা গৌরীদেব লক্ষ্মীকে। লাইফটা আজকে উৎসর্গ করলাম। আর সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালোবাসা। আবার দেখা হবে কিছুদিনের মধ্যে। লাইভ করছি দরজা খোলা রেখে, তো সাউন্ড যাচ্ছে পিছনে, দরকার নেই আর। অনেক লম্বা লাইভ হয়ে গিয়েছে। সবাইকে গোলাপ দিয়ে, আমার এই গোলাপটা আজকে সবার জন্য, এই গোলাপ এখন দেখি মেয়ে আমার জন্য গোলাপ নিয়ে আসছে, সবার জন্য গোলাপ আমাকে দিল, এই জন্য দরজা নক করেছিল। এই গোলাপটা আমি সবার জন্য উৎসর্গ করলাম, সবাইকে দিলাম গোলাপটা। আর আপনারা সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, মূল্যবান মতামত দিন। যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি সবাইকেই বলছি। লাইভটা তো পাবলিক হয়ে যায়, লাইভটা তো সব জায়গায় চলে যায়। যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে কোনো ইয়ে হয়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লাইভটা আজকে উৎসর্গ তো বলেই দিলাম আমার জন্মদাতা শিক্ষাবিদ অধ্যক্ষ ললিত মোহন দেবকে আর আমার গর্ভধারিণী মা গৌরীদেব লক্ষ্মী, যিনি বর্তমানে অসুস্থ, আমেরিকায় আছেন। তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, মাকে যেন আমি আমার কাছে আবার ফিরে পাই খুব তাড়াতাড়ি। তাদের দুজনকে আমি লাইভটা উৎসর্গ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সবগুলা গোলাপ নিয়ে রাত্রের শুভেচ্ছা, শুভরাত্রি, গোলাপের শুভেচ্ছা, শুভরাত্রি।